ফেসবুকে যারা আছে একটু আমাকে জানাও তো সব কিছু ঠিকঠাক আছে কি না। আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। তো বেশ অসাধারণ একটা ক্লাস হবে। আমরা দেখব ছোটো ছোটো অনেকগুলো পয়েন্ট নিয়ে অনেক ভালোভাবে জানবো। তো আমি একটু চেক করে নিই সব কিছু ঠিকঠাক আছে কি না। ফেসবুকে রাফিদ আছে, ওয়ার্না আছে। ওকে ওকে, অল ওকে, আমরা শুরু করি কেমন। তো আজকে আমাদের লেকচার নাম্বার 6। এই চ্যাপ্টারটা আমাদের এই সপ্তাহে শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারে যেহেতু আমাদের টাইম আছে, সৃজয়ী, সুকৃতি আছে, ওকে, সাব্বির আছে বলেছে আদাব দাদা, হ্যাঁ, চৈতি আছে। এই সপ্তাহে আমাদের শেষ হয়ে যাবে। তোমাদের রেজাল্ট নিয়ে দেখেছো, আজকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, তোমাদের রেজাল্ট দিবে অগাস্টের 10 তারিখ, তাই না? তো আমরা বেশ ভালো একটা সময় পেয়েছি। আমরা এই চ্যাপ্টারটা ধীরে ধীরে শেষ করি, আর এটা শেষ করে এরপর আমরা গুণগত রসায়ন শুরু করে দিব। তো আজকে লেকচার 6। দেখো আমি কিন্তু অনেক একদম ছোট ছোট পয়েন্ট তোমাদের কাছে এক্সপ্লেন করছি। দাগানো বই তোমাদেরকে আমি একটু আগে কিন্তু দিয়ে দিয়েছি, সম্পূর্ণ দাগানো বই। এই চ্যাপ্টারের সম্পূর্ণ দাগানো বই আমাদের গ্রুপে দেয়া আছে। এরপরে যদি না পাও আমাকে মেসেজ দিবে। তোমরা অনেকে আমাকে মেসেজ দাও পড়ালেখা রিলেটেড প্রবলেম বা বই না পেলে বিভিন্ন কিছু, কোনো সমস্যা নেই, আমাকে সাথে সরাসরি কথা বলতে পারবা, আমাকে মেসেজ দিতে পারবা কেমন, যদি কিছু না পাও। তো এরপরও এইটা দেখো, ক্লাস স্লাইডে জাস্ট এই অংশটা স্ক্যান করলে তোমার চলে আসবে। তো আমরা কি করছি বলো তো, রাসায়নিক বিশ্লেষণ। সবাই আজকের টপিকটা একটু লিখো। আজকের টপিকের নাম কি বলো তো, রাসায়নিক বিশ্লেষণ। সবাই লিখো রাসায়নিক বিশ্লেষণ কি, কেমন, সবাই একটু লিখো রাসায়নিক বিশ্লেষণ কি। বলছে কি, কোনো রাসায়নিক পদার্থ অথবা এদের মিশ্রণের মূল উপাদানসমূহকে শনাক্তকরণ। কেমন, কি বলছে, কোনো রাসায়নিক পদার্থ এবং এদের মিশ্রণের মূল উপাদানসমূহকে শনাক্তকরণ এবং এদের পরিমাণ নির্ধারণের জন্য যে রাসায়নিক পদ্ধতিসমূহ ল্যাবরেটরিতে অনুসরণ করা হয় তাকে রাসায়নিক বিশ্লেষণ বলে। সবাই একটু লিখো তো রাসায়নিক বিশ্লেষণ কি। এর মানে বলছে কি, ধরো আমি একটা টেস্ট টিউব নিলাম, এখানে বেশ কয়েকটা উপাদান আছে। বলছে কি কি উপাদান আছে, তোমাকে এটা শনাক্তকরণ করা লাগবে। এরপর দেখো এদের তো একটা পরিমাণ আছে, পরিমাণটাও বের করা লাগবে। বলছে এটার জন্য আমরা যে যে পদ্ধতিগুলো অনুসরণ করি তাদেরকে বলছে কি, রাসায়নিক বিশ্লেষণ। কেমন, রাসায়নিক বিশ্লেষণ। তো আমরা পড়ছি আসলে যেটা, এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে কেমন, শব্দটা বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যানালাইসিসের সাথে কানেক্টেড মনে হচ্ছে, তাই না? অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি কেমন, যেমন আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ব, যেখানে হচ্ছে জৈব যৌগ নিয়ে আলোচনা করা হবে। কেমন, আমরা পলিমার কেমিস্ট্রি পড়ব, যেখানে হচ্ছে পলিমার নিয়ে আলোচনা করা হবে। যেমন আমরা ফার্স্ট পেপারে 4th চ্যাপ্টারে থার্মোকেমিস্ট্রি নিয়ে পড়ব, যেখানে তাপ রসায়ন নিয়ে আলোচনা করা হবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো? তো কেমিস্ট্রির এগুলো হচ্ছে এক একটা কি অংশ। কেমন, এগুলো হচ্ছে এক একটা অংশ যেখানে এক এক রকমের আলোচনা করা হচ্ছে। তো অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি কি, দেখো আমরা এখন যেটার কথা বলছি এটা কি বলতো, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি কি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির কাজটা হচ্ছে দেখো মূলত 4টা প্রশ্নের অ্যান্সার খোঁজা। কেমন, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির অ্যান্সার কি, তোমাদের বই এটা লিখে নেই, দেখো কয়টা কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজা, 4টা কোয়েশ্চেনের অ্যান্সার। প্রথম কথা কি আছে, মানে বুঝছো, এটা বলে হচ্ছে হোয়াট। এর মানে এটা প্রথম কোয়েশ্চেন করে কি বলো তো, হোয়াট, এর মানে জিনিসটা কি, কি আছে এখানে। এরপর বলে হচ্ছে হোয়ার্স, এর মানে এর মধ্যে কই কই আছে। কেমন, ধরো তুমি প্রকৃতিতে যে কোনো একটা জিনিস দিলা, এখানের মধ্যে কই কই আছে, এটা চিন্তা করছো, বারে এখানের মধ্যে কই কই এই উপাদানটা আছে, কোনো একটা উপাদান আছে, এটা ওইখানে কই কই আছে। এরপর দেখো 3 নাম্বার বলছে হাউ মাছ, কি পরিমাণ আছে, কি পরিমাণ আছে। বুঝছো, তুমি ধরো কোনো একটা নমুনায় আর্সেনিক পেয়েছো, কি কি আছে, কি পরিমাণ আছে। লেড পেয়েছো, কি পরিমাণ আছে। যেমন দেখো এখন গতকাল থেকে একটা টুথপেস্ট কাণ্ড হয়েছে, দেখা গেছে টুথপেস্টে আমাদের ক্ষতিকর কি আছে, বিভিন্ন মাইক্রোপ্লাস্টিক্স আছে। তো কি আছে, প্রথম কথা হচ্ছে আছে কি না, টুথপেস্টটা আছে কি না, যদি থাকে
কতটুক পরিমাণ আছে, হাউ মাছ। কেমন, ও বলছে কি বলতো, হাউ মাছ। তাহলে ও কয়টা কোয়েশ্চেনের অ্যান্সার করছে, 4টা কোয়েশ্চেনের। লাগবে না এটা, আমি এমনি জাস্ট তোমাদের বলছি, কারণ সুন্দরভাবে আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি। একদম অনেক কিছু আছে এগুলো আমি বলছি, যেগুলো দেখবা হচ্ছে নর্মালি আমরা যদি তাড়াহুড়ার মধ্যে থাকতাম, আমাদের সময় কম থাকতো, আমি এইসব কোয়েশ্চেনের উত্তর তোমাকে দিতাম না, আমি স্কিপ করে চলে যেতাম, কেমন, বা ম্যাক্সিমাম স্যাররাও স্কিপ করে চলে যেত। হাউ মাছ, কেমন, এর মানে কি পরিমাণ আছে। এরপর আমরা বলছি কোন ফর্মে আছে, এর মানে জিনিসটা কিভাবে আছে, ওটার ফর্মটা কি, বা কোন অ্যারেঞ্জমেন্টে আছে, মানে এটা কোন অ্যারেঞ্জমেন্টে সজ্জিত আছে, কেমন। এর মানে এরপর আমরা কোয়েশ্চেন করছি কি হুইচ ফর্ম, এর মানে এটা কীভাবে আছে, মানে বুঝছো, এটা হুইচ ফর্ম কীভাবে আছে, অথবা অর অ্যারেঞ্জমেন্ট, হুইচ অ্যারেঞ্জমেন্ট, কেমন, এটা হচ্ছে কিভাবে আছে, মানে ওটা সাজানো, কিভাবে সাজানো আছে, এটা বলছে কিভাবে সজ্জিত আছে, হুইচ অ্যারেঞ্জমেন্ট, হুইচ ফর্ম আর হুইচ অ্যারেঞ্জমেন্ট। বুঝছো, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে এই ধরনের কোয়েশ্চেনের উত্তর খোঁজা হয়। যেমন আমি একটা টুথপেস্ট নিয়ে বললাম ভাই এখানে মাইক্রোপ্লাস্টিক আছে কি না, তুমি যদি বলো যে ভাই আছে, ঠিক আছে, তাহলে বললাম কতটুকু আছে, কি কি আছে, কেমনে করে আছে জিনিসটা, ঠিক আছে, কেমনে কেমনে এটা আছে, বিষয় বুঝতে পারছো, এই সব প্রশ্নের উত্তর খোঁজা। আর যদি বলি যে ভাই মাইক্রোপ্লাস্টিক আছে কিনা, তুমি বললা যে নাই, তাহলে এটা ভালো টুথপেস্ট, বা ভালো টুথপেস্ট বলতে আমাদের ক্ষতি করছে না, কেমন, তখন আমাদের পরের কোয়েশ্চেনগুলো আর আসছে না, ও নাই, কেমন, ওই জিনিসটা নেই, তাহলে পরের কোয়েশ্চেনগুলো আসছে না, কেমন। তো আমরা বলছি রাসায়নিক বিশ্লেষণ কি, রাসায়নিক বিশ্লেষণ হচ্ছে কোনো রাসায়নিক পদার্থ এবং এদের মিশ্রণের মূল উপাদানসমূহ যারা যারা আছে এদেরকে শনাক্ত করব, এবং এদের পরিমাণ নির্ধারণ, শুধু শনাক্ত করব ব্যাপারটা তা না, এদের পরিমাণও নির্ধারণ করব। এদের পরিমাণ নির্ধারণের জন্য যে রাসায়নিক পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ। রাফি জিজ্ঞেস করেছে এত লেট কেন রেজাল্ট, এটা তো বলতে পারছি না, এটা তো আসলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড সবাই মিলে তো ডিসাইড করে। একটু লেট হওয়ায় তোমাদের একটা ঝামেলা হবে কি জানো, তোমরা এইচএসসিতে সময়টা কিন্তু কম পাবা, এদিকে রেজাল্ট দিচ্ছে দেরিতে, অনেকে অফলাইনে এখনও পড়া শুরু করে না, বা অনলাইনে করবা না, অনেকে দেখো গ্রুপে যুক্ত হয়ে আছে কিন্তু ক্লাস রেগুলার হয়তো করে না, ভাবছে রেজাল্ট দিলে এরপর করবে, বিষয় বুঝছো। তো ভাই এসএসসির রেজাল্ট সত্যি কথা হচ্ছে ওরকম কোনো কাজের না, কেমন, তোমার ফার্স্টে মনে হবে এই কলেজ পাইনি আর এই অমুক কলেজ পাইনি, পরে দেখবা এগুলো কলেজ কোনো বিষয়ই না, বুঝছো, বিলিভ ইট অর নট, আমাদের চিটাগাং বলো বা সব জায়গায় কলেজ, তোমার শুরুতে মন খারাপ হবে, মনে হবে যে গার্ডিয়ানরা কলেজ দিয়ে মানে জয় করে ফেলতেছে, চিটাগাং কলেজ চান্স পেয়েছে মানে একদম বস, এনডিসিতে চান্স পেয়েছে মানে একদম বস, কিচ্ছু যায় আসে না, এনডিসিতে প্রতি বছর কতজন চান্স পাচ্ছে, এর মধ্যে মাত্র একটা অংশ ভালো করছে, কেমন, এবং এটা হচ্ছে 50%-এরও কম, একটা অংশ ভালো করছে, যে সংখ্যাটা 50%-এরও কম, তাহলে বাকি 50% কই গেছে, মানে যেরকম এক্সপেকটেশন ছিল ওই রেজাল্ট করতে পারেনি, ওরা খারাপ করছে আমি একবারও বলছি না, কেমন, আমি ওইটা নিয়ে মাথা কামাচ্ছি না, রেজাল্ট মানেই বুয়েটে চান্স পেতে হবে, মেডিকেল চান্স পেতে হবে তা না, বাট ব্যাপারটা হচ্ছে যেভাবে এক্সপেক্ট করেছে ওরা, মানে বুয়েটে সব ঢুকে যাবে, মেডিকেলে সব ঢুকে যাবে, এই ঘটনাটা হচ্ছে না, 50% এই কাজ করতে পারছে, বাকি 50% খারাপ করছে আমি বলছি না, ওরা হয়তো অন্য কোনো ভার্সিটি বা অন্য কোনো জায়গায় যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো। তো রেজাল্টটা তোমার চিটাগাং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, উমেন কলেজ, রাজশাহী কলেজ, কুমিল্লার কলেজ, তো এটা আসলে কলেজ ফ্যাক্ট না, তুমি কিভাবে পড়ছো, সময়টা কেমনে কাটাচ্ছ, সঠিক গাইডলাইনে পড়ছো কি না, সঠিক মেথডে পড়ছো কি না, মানে সঠিক টিচারের কাছে, সঠিক সিস্টেম, টিচারও ইম্পর্ট্যান্ট, মেথডও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, সব কিছু গুরুত্বপূর্ণ। তাহলে এবার দেখো রাসায়নিক বিশ্লেষণকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটু সবাই লিখো তো, রাসায়নিক বিশ্লেষণকে তোমাদেরকে যত মানে মনে করানো হয় যে আরে এসএসসি রেজাল্ট বিশাল রেজাল্ট এতদিন, বুঝছো আসলে কিছুই না, বুঝছো আসলে কিছুই না, মানে কিছু না মানে কিছুই না, কাজের কোনো কাজেরই না, কোনো কাজের না, কোনো কাজের না, বিষয় বুঝছো, কয়দিন পর তুমি বলবা এটা, আমার মনে হচ্ছে যে আমি একদম তোমাকে বলতেছি, এটা ভুল তোমার মনে হতে পারে এখন, কারণ তুমি এতদিন শুনে আসছো এসএসসি এসএসসি, কিছুই না, এটা কোথাও তুমি বিক্রি করতে পারবে না, এই জিনিস কোথাও বিক্রি করতে পারবে না তুমি, কোথাও এটার গুরুত্ব পাবে না তুমি, এসএসসির রেজাল্টটা গোল্ডেন পেয়েছো, বোর্ডে ফার্স্ট হয়েছো, বোর্ডে হাইয়েস্ট মার্ক, কোথাও গুরুত্ব পাবা না এটা, শুরুতে কয়েকটা কোচিং বা বিভিন্ন টিচার তোমাকে জাস্ট একটু প্রমোশন করবে, এছাড়া তুমি এটা তোমার জীবনে কোনো কাজে লাগবে না। রাসায়নিক বিশ্লেষণ, সেজন্য এইচএসসিটাতে আরেকটু গুরুত্ব দাও, কারণ এইচএসসিটা সরাসরি রিলেটেড, কেমন, আঙ্গিক বিশ্লেষণ, একটাকে বলছি আমরা কি আঙ্গিক বিশ্লেষণ, আঙ্গিক বিশ্লেষণ, আরেকটাকে আমরা বলছি কি বলতো মাত্রিক বিশ্লেষণ,
একটাকে বলছে আঙ্গিক বিশ্লেষণ আর একটাকে বলছি মাত্রিক বিশ্লেষণ। আঙ্গিক বিশ্লেষণকে আমরা কি বলছি বলো তো? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। এর মানে কোয়ালিটি দেখছে ভাই, কোনো একটা জিনিসের কোয়ালিটি চেক করছি, কোয়ালিটি ঠিক আছে কিনা এটা দেখছে। ওই যে টুথপেস্টে মাইক্রো অর্গানিজম আছে কিনা, কোনো একটা প্রোডাক্ট বানিয়েছে এটার মধ্যে ধরো কোনো কিছু যেগুলো ধরো ফরেন পার্টিকেলস এটা ঢুকে গেছে কিনা, যেটা থাকার কথা না, যেটা তুমি চাইছো না, তাহলে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। এটা হচ্ছে কোয়ালিটি দেখছে অ্যানালাইসিস, আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, ঠিক আছে। একটা বলছে কি বলতো? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। একটাকে বলছে আঙ্গিক বিশ্লেষণ। বাংলাটা কেমন অদ্ভুত, একটাকে বলেছে বাংলা একাডেমি আঙ্গিক আর একটাকে বলেছে মাত্রিক, ঠিক আছে। খুব সম্ভব বাংলা একাডেমিতে বলেছে, আর না হয় কে বলবে, বিষয় বুঝতে পারছো? একটাকে বলছে আঙ্গিক বিশ্লেষণ আর একটাকে বলছে কি বলতো? মাত্রিক বিশ্লেষণ, ঠিক আছে। ইংলিশটা দেখো খুব সুন্দর, একটা বলছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, নাম থেকেই বোঝা যাচ্ছে কোয়ালিটি নিয়ে কথা বলছে, আরেকজন বলছে কি বলতো? কোয়ান্টিটি নিয়ে। ও বলছে কোয়ালিটি না, ও বলছে সংখ্যাটা কত। এর মানে তুমি কোনো আয়ন শনাক্তকরণ, টেস্ট টিউবে আয়ন শনাক্তকরণ করেছো, আমি বললাম এই আয়নটা আছে কি না, ঠিক আছে, তুমি বললা আছে। আছে কি নাই কোয়ালিটি, এর মানে আছে কি নাই, জিনিসটা আছে কি নাই, এটাকে বলা হচ্ছে কি বলতো? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। তুমি যদি এখন বলো যে আয়নটা কী পরিমাণ আছে বা ওর ঘনমাত্রা কত, তাহলে তুমি বলছো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ভাই এখানে কোনো পদক্ষেপ পড়ছে, তুমি বললা যে দেখে হ্যাঁ পড়ছে, পড়ছে নাকি পড়ে নাই, এর মানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। তোমাকে বললাম যে ভাই পদক্ষেপের ভর কত, তাহলে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। বিষয় বুঝতে পারছো? কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আজকে আপনি স্টুডেন্ট পড়িয়েছেন, হ্যাঁ বা না, ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ পড়াইছি, ঠিক আছে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করলে আজকে কয়জন স্টুডেন্ট পড়াইছেন, তো এটা হচ্ছে আমি ডিরেক্ট কোয়ান্টিটি বলতে হবে। ধর আমি আজকে 30 জন স্টুডেন্ট পড়িয়েছি বা আজকে আমি 20 জন স্টুডেন্ট পড়িয়েছি, কেমন? অথবা তুমি জিজ্ঞেস করলে আজকে আমি কত ঘন্টা পড়িয়েছি, তুমি আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছো আজকে আমি আর পড়াইছি কিনা, আমি বললাম যে হ্যাঁ পড়াইছি। যদি বলতাম যে পড়াইনি, মানে কোয়ালিটি বলছে হ্যাঁ নাকি না, জিনিসটা করেছি নাকি করি নাই, ভাই করেছি, জিনিসটা আছে নাকি নেই, করেছি। এখন যদি কয় ঘন্টা পড়িয়েছে, আমি বললাম ধরো 6 ঘন্টা পড়িয়েছি আজকে, ঠিক আছে। বিষয় বুঝতে পারছো? তোমাকে যদি বলে শিক্ষা পরীক্ষা, তাহলে কি হয় বলো তো? শিক্ষা পরীক্ষায় আমরা দেখি অমুক আছে কি নাই, তাহলে এটা হচ্ছে কি? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। অমুক আছে কি নাই, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আর আমরা যদি বলি হচ্ছে অ্যামাউন্টটা কত আছে, শিক্ষা পরীক্ষায় কিন্তু আমরা অ্যামাউন্ট চিন্তা করি না, আমরা বলছি ও আছে কি নাই, তাহলে এটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আয়ন শনাক্তকরণ, বলছে শনাক্তকরণ, এর মানে ও আছে কি নাই, অমুক মানুষ আছে কি নাই, ঠিক আছে, তাহলে হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আমি যদি বলি পরিমাণ কতটুকু আছে, তখন এটা হচ্ছে কি? কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এই বুঝেছো তোমরা? বুঝলে একটু ওয়াই বলো তো, বুঝলে একটু ওয়াই বলো। আচ্ছা, মাহির আছে, জিজ্ঞেস করেছে দাদা কেমন আছেন? এইচএসসি 27। আচ্ছা, এইচএসসি 27-এর কয়েকজন আছো? হ্যাঁ, আমি বেশ ভালো আছি। তো আশা করি যারা যারা ক্লাস করছো সবাই ভালো আছো, কেমন? সবাই ভালো আছে আশা করি। তো দেখো, একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আর একটা হচ্ছে কি? কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এবার আমি আরেকটা পয়েন্ট লিখি। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে আমরা বলছি দুই রকম, একটা হচ্ছে ভরভিত্তিক, একটাকে আমরা বলছি কি? ভরভিত্তিক, আরেকটাকে আমরা বলছি কি? আয়তন ভিত্তিক। ভরভিত্তিক, আরেকটাকে বলছি কি বলতো? আয়তন ভিত্তিক। কেমন? ইংলিশ ভার্সন যারা আছো, ভরভিত্তিক যেটা, এটাকে বলা হচ্ছে গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস, কেমন? আরেকটাকে আমরা বলছি কি বলতো? ভলিওমেট্রিক অ্যানালাইসিস। এটার আবার বাংলাটা খুব সুন্দর, ভর দিয়ে বোঝা যাচ্ছে। তুমি এখানে কাজটা কি নিয়ে করছো বলো তো? ভর নিয়ে করছো, কেমন? এখানে কাজটা কি নিয়ে করছো বলো তো? ভর নিয়ে করছো। বিষয় বুঝতে পারছো? এখানে কাজটা তুমি কি নিয়ে করছো? ভর নিয়ে করছো। আর এখানে তুমি কাজটা কি নিয়ে করছো? আয়তন নিয়ে কাজ করে কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করছো, কেমন? আয়তন নিয়ে কাজ করে কোনো কিছু পরিমাণ নির্ধারণ করছো। আশা করি বুঝতে পারছো এটা। তাহলে একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। দেখো এখানে কি বলছে, আঙ্গিক বিশ্লেষণ। তাহলে পরীক্ষায় দিয়ে দিবে ক নম্বরের কোয়েশ্চেনে আঙ্গিক বিশ্লেষণ কি? যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের অথবা এদের মিশ্রণের মূল উপাদান অথবা জৈব যৌগের মূলকসমূহের উপস্থিতি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিশেষ বর্ণযুক্ত
যৌগের দ্রবণ অথবা অধক্ষেপ সৃষ্টির মাধ্যমে শনাক্তকরণ সম্ভব হয়, একে আঙ্গিক বিশ্লেষণ বলে। কেমন? এর মানে হচ্ছে আমরা যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের অথবা এদের মিশ্রণের মূল উপাদান অথবা জৈব যৌগের মূলকসমূহের উপস্থিতি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিশেষ বর্ণযুক্ত যৌগের দ্রবণ অথবা অধক্ষেপ সৃষ্টির মাধ্যমে আমরা কী করছি? শনাক্তকরণ করছি। বা শনাক্ত করতে আমার তো কোনো একটা বর্ণ দ্রবণ হতে হবে অথবা অধক্ষেপ সৃষ্টি করতে হবে। কেমন? আমি তো এটা দেখে বুঝবো ভাই ও আছে কি নাই। তাহলে বলছে বিক্রিয়ার মাধ্যমে বিশেষ বর্ণযুক্ত যৌগের দ্রবণ অথবা অধক্ষেপ সৃষ্টির মাধ্যমে শনাক্তকরণ সম্ভব হয়, একে আঙ্গিক বিশ্লেষণ বলে। মাত্রিক বিশ্লেষণ কি? যে বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কোনো রাসায়নিক পদার্থের মূল উপাদানসমূহের পরিমাণ, আনুপাতিক পরিমাণ বা সঠিক পরিমাণ নির্ণয় করা যায় তাকে বলা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। কেমন? তাকে বলা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। মাত্রিক বিশ্লেষণ আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভরভিত্তিক বিশ্লেষণ আর একটা হচ্ছে আয়তনিক বিশ্লেষণ। একটা হচ্ছে ভরভিত্তিক আর একটা হচ্ছে আয়তনিক। একটাকে বলা হচ্ছে গ্রেভিমেট্রিক আর একটাকে বলা হচ্ছে ভলিওমেট্রিক অ্যানালাইসিস। তো দেখো ভরভিত্তিক জিনিসটা কি? ভরভিত্তিক বিশ্লেষণের বেলায় আমরা পড়ব পরীক্ষাধীন পদার্থের রাসায়নিক বিক্রিয়া সৃষ্ট ধরো কোনো একটা অধক্ষেপ আছে, অধক্ষেপটাকে আমি গরম করব, পোর্সেলেন বাটিতে গরম করব। কেন? কারণ আমি চাইছি শুধু ওই পদার্থটা থাকুক, বাকি যা যা আছে ওই ধরো জলীয় বাষ্প আছে, পানি আছে, এগুলো উড়ে চলে যাক। এই যে দেখো উত্তপ্ত করে শুষ্ক করার পর প্রাপ্ত ভরের ওজন যেটা, এটা আমি গ্রাম এককে নেওয়া হয়। কেমন? ভরভিত্তিক বিশ্লেষণে। আর আয়তনিক বিশ্লেষণে আমি তোমাদের এর আগেও বলেছিলাম, যেমন টাইট্রেশন। আয়তনিক বিশ্লেষণের ক্ষেত্রে কি করছে? আয়তনিক বিশ্লেষণ মানে যেমন ধরো টাইট্রেশন একটা আয়তনিক বিশ্লেষণ। কোনো নির্দিষ্ট আয়তনের প্রদত্ত নমুনার সাথে অপর কোনো নির্দিষ্ট আয়তনের বিকারক দ্রবণের তুল্য পরিমাণে বিক্রিয়া সম্পন্ন করে প্রদত্ত নমুনার পরীক্ষণীয় উপাদানের মোল পরিমাণ গণনা করা হয় অথবা ঘনমাত্রা নির্ণয় করা হয়, তাকে আয়তনিক বিশ্লেষণ বলে। যেমন অম্লক্ষার টাইট্রেশন, রিডক্স টাইট্রেশন। টাইট্রেশনকে অনেকে জিজ্ঞেস করো। কেমন? টাইট্রেশনকে অনেকে জিজ্ঞেস করো। টাইট্রেশন আগে আমি বলি টাইট্রেশনে কি করে একটু দেখো। এটা ধরো বুরেট। কেমন? এটা ধরো বুরেট, এটা বুরেট। কেমন? আর এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। তুমি দুইটা নিয়েছো হাতে, এর মানে তুমি দুইজনের মারামারি দিবা। এর মানে তুমি কয়জনের মারামারি দিবা? দুইজনের মারামারি দিবা। ধরো এখানে অম্ল নিলা, এখানে নীলা ক্ষার, তাহলে এটাকে আমি কি বলবো? অম্লক্ষার টাইট্রেশন। তুমি ধীরে ধীরে এখান থেকে কি করতে থাকবা? ড্রপ বাই ড্রপ একটা যোগ করতে থাকবা আর এখানে নাড়তে থাকবা, তাহলে এটাকে আমরা কি বলবো? অম্লক্ষার টাইট্রেশন। অথবা রিডক্স, তোমরা এসএসসিতে পড়েছো রিডক্স, নন রিডক্স। রিডক্স মানে ধরো জারণ আর বিজারণ বিক্রিয়া হচ্ছে, জারক বিজারকের মারামারি দিবে। একটাকে এখানে রেখেছো আরেকটাকে এখানে, তাহলে কয়জনের মারামারি দিচ্ছ? ধরো দুইজনের মারামারি দিচ্ছ। কখন আমরা তিনজনের চারজনেরও মারামারি দিতে পারি, বাট আপাতত তুমি জানো জারক বিজারক দুই ক্যাটাগরির আমি মারামারি দিচ্ছি। কেমন? মারামারি দিচ্ছি। তাহলে মূল বিক্রিয়া কিসের মধ্যে হচ্ছে? কনিক্যাল ফ্লাক্সে। কেমন? এটার ফলে আমরা কি করছি? একজনের সাপেক্ষে আরেকজনের শক্তিমাত্রা নির্ণয় করছি, একজনের সাপেক্ষে আরেকজনের ঘনমাত্রা নির্ণয় করছি, একজনের সাপেক্ষে একজনের কথা আমি জানি ও এত মোল আছে, ওর শক্তি এত, ওর ঘনমাত্রা এত, আমি আরেকজনের শক্তিমাত্রা বের করছি, আরেকজনের ঘনমাত্রা বের করছি, আরেকজনের মোল পরিমাণটা আমি বের করছি। বুঝছো না বুঝো নাই? এই বুঝছো না বুঝো নাই? তাহলে আমরা কি করছি বলো তো? একজনের সাপেক্ষে আরেকজনের মোল বের করছি, ঘনমাত্রা বের করছি, শক্তিমাত্রা বের করছি। এটাকে বলা হচ্ছে কি বলতো? পরিমাণ বের করছি, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। অবশ্যই এটাকে বলা হচ্ছে আয়তনিক বিশ্লেষণ। এটাকে বলা হচ্ছে কি বলতো? কোয়ালিটেটিভ বলছি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে, এর মানে কোয়ান্টিটি নিয়ে কাজ করছি। মাত্রিক বিশ্লেষণের মধ্যে এটাকে বলা হচ্ছে কি? আয়তনিক বিশ্লেষণ। এটাকে বলা হচ্ছে আয়তনিক বিশ্লেষণ। এই কথাটা এখানে বলেছে। কি বলেছে দেখো, আয়তনিক বিশ্লেষণে কোনো নির্দিষ্ট আয়তনের প্রদত্ত নমুনার সাথে অপর কোনো নির্দিষ্ট আয়তনের, ঠিক আছে, তুল্য পরিমাণে আমরা দেখবো। তুল্য পরিমাণ মানে এগুলো ধরো এর সমান মারামারিতে এর কতটুক লাগছে, ঠিক আছে, এর সমানে মারামারিতে এর কতটুক লাগছে বিক্রিয়া সম্পন্ন করে। বিক্রিয়া কই সম্পন্ন হচ্ছে? কনিক্যাল ফ্লাক্সে সম্পন্ন হচ্ছে। বিক্রিয়া কই সম্পন্ন হচ্ছে? কনিক্যাল ফ্লাক্সে সম্পন্ন হচ্ছে। প্রদত্ত নমুনায় পরীক্ষাধীন উপাদান, যেটাকে পরীক্ষণীয় উপাদান যেটা আছে ওটার মোল পরিমাণ গণনা করা হয় বা ঘনমাত্রা পরিমাপ করা হয়, তাকে আয়তনিক বিশ্লেষণ বলে। যেমন অম্লক্ষার টাইট্রেশন, রিডক্স টাইট্রেশন। তাহলে টাইট্রেশন জিনিসটা কি? জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে, ধরো এখানে জানা ঘনমাত্রা আছে অথবা এখানে জানা ঘনমাত্রা, এখানে জানা থাকলে এখানে অজানা, এখানে জানা ঘনমাত্রা থাকলে এখানে অজানা, এখানে যদি নন কনসেন্ট্রেশন থাকে এখানে আননোন কনসেন্ট্রেশন, এখানে যদি নন কনসেন্ট্রেশন থাকে এখানে আননোন কনসেন্ট্রেশন। কি আছে বলো তো? দুইটার বুরেটে যদি জানা থাকে কনিক্যাল ফ্লাক্সে অজানা, কনিক্যাল ফ্লাক্সে যদি জানা থাকে বুরেটে কি আছে? অজানা। বুরেটে জানা থাকলে কনিক্যাল ফ্লাক্সে অজানা, বুরেটে অজানা থাকলে কনিক্যাল ফ্লাক্সে জানা। তাহলে অজানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে জানা ঘনমাত্রা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। সবাই আগে লিখে ফেলো, তাহলে টাইট্রেশন একটা কি বলো তো? আয়তনিক বিশ্লেষণ। সবাই লিখে ফেলো আয়তনিক বিশ্লেষণ, টাইট্রেশন কি? সবাই লিখো টাইট্রেশন কি?
টাইট্রেশন কি, কেমন টাইট্রেশন কি এটা সবাই লিখবা। টাইট্রেশন, ডিফাইন টাইট্রেশন, ইংলিশ ভার্সন যারা আছো এটাকে কি বলছে, ডিফাইন টাইট্রেশন। তাহলে কি হবে, উপযুক্ত নির্দেশক। ভাই দুজন যে মারামারি করছে, দুজন যে খেলছে, খেলা শেষ হয়েছে কিনা এটা কে বলবে, রেফারি বলবে। এখানে রেফারি হিসেবে কে আছে, এখানে রেফারি হিসেবে কে আছে বলো তো, নির্দেশক। কেমন, এখানে রেফারি হিসেবে কে আছে, নির্দেশক। তাহলে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে। আজকে আমরা খুব দারুণ টপিক পড়বো, তুমি ক্লাসটা করে একটু পরে বুনসেন বান্নান পড়বো, মাথা নষ্ট টপিক, ঠিক আছে। নির্দেশকের উপস্থিতিতে যারা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে, ঠিক আছে। উপযুক্ত নির্দেশকের উপস্থিত জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। তাহলে এখানে মেইন পয়েন্ট কি, উপযুক্ত নির্দেশক থাকতে হবে, কেমন, উপযুক্ত নির্দেশক থাকতে হবে। এরপর কি, জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে। এরপর কি বলছে, অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে কি বলছে, টাইট্রেশন বলে, কেমন, টাইট্রেশন বলে। টাইট্রেশন আমরা কিসের কথা শুনেছি, অম্লক্ষার টাইট্রেশন এবং রিডক্স টাইট্রেশন। চৈতি বলল দাদা রেজাল্ট নিয়ে ওনারা কি তামাশাটা শুরু করলো, কনসেন্ট্রেশন আসে না তো পড়াতে ফোকাস করতে পারতেছি না। সেই জন্য কিন্তু আমরা ইজি চ্যাপ্টারটাই ডিটেইলে ধীরে ধীরে পড়ছি, কেমন। তুমি গল্পের মতো পড়ো, প্রেশার নিয়ে কী করবা, তুমি একদম জিনিসটা ছোটো ছোটো করে আগাও। আমরা একটা চ্যাপ্টার ডিটেইলে শেষ করে ফেলি, কেমন, একটা চ্যাপ্টার ডিটেইলে শেষ করে ওইটাকে গুছিয়ে রাখি, গুণগত এরপর শুরু করে দিব, বিষয় বুঝতে পারছো, তুমি পড়ো। মানে এটা তো একদম সহজ চ্যাপ্টার, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়ছে না, তুমি এটা পড়ে ফেলেছো মানে একটা কাজ হয়ে গেছে গুণগত। এরপরে একটু করে আগাতে থাকি, আগে এটা শেষ করি, কেমন। রেজাল্ট তো হয়ে গেছে, রেজাল্টের মতো আসবে, ওইটার কথা তুমি বাদ দাও, ওইটা চিন্তা করে এখন লাভ নেই। দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা, নেক্সট 2টা বছর তোমরা একটু এফিসিয়েন্ট ওয়েতে কাজ করতে হবে। ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। ওকে ওকে হয়েছে। এবার দেখো বলছে এখানে আমরা কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি, এখন এগুলো নিয়ে পড়া। মেজারিং সিলিন্ডার বা পরিমাপন সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, একটা হচ্ছে ফ্লাক্স আর একটা সিলিন্ডার, এই দুইটাতে কনফিউজড হওয়া যাবে না। বুলেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, ফানেল, ওয়াশ বোতল, বিকার ইত্যাদি। দেখো এখন আমাদের এটা নিয়ে জানতে হবে। এগুলো হচ্ছে কি বলতো, মেজারিং সিলিন্ডার। অনেকে এটা চিনো না, একটু ছবিটা এঁকে রাখবা, এটা ছবিটা একটু এঁকে রাখবা। এটা কি বলতো, মেজারিং সিলিন্ডার। এটা কিন্তু সিলিন্ডার, অনেকে দেখালেও বুঝতে পারে না। এটা হচ্ছে কি বলতো, সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার। কিন্তু ওর শেপ কিসের মতো, সিলিন্ডার, ম্যাথে পড়েছো না সিলিন্ডার, ওর শেপটা কিসের মতো, সিলিন্ডারের, কেমন, ওর শেপটা কিসের মতো, সিলিন্ডার। তাহলে এটা হচ্ছে পরিমাপন সিলিন্ডার, ফ্লাক্স না কিন্তু, এটা হচ্ছে কি বলতো, সিলিন্ডার, কেমন, এটা হচ্ছে সিলিন্ডার। এই দেখো এটা হচ্ছে সিলিন্ডার, কেমন, এটা হচ্ছে সিলিন্ডার। দেখো এটা কিন্তু মেজারিং ফ্লাক্স, এটা হচ্ছে পরিমাপন ফ্লাক্স, বা এটাকে বলা হয় ভলিওমেট্রিক ফ্লাক্স, আয়তনিক ফ্লাস্ক, কেমন, এটাকে বলা হচ্ছে ফ্লাস্ক, আর এটা হচ্ছে কি সিলিন্ডার। মানে বুঝছো, এই জায়গায় কনফিউজড হয়ে যায়। এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, এটার গায়ে অনেক দাগ। ভাই ওর গায়ে তুমি দাগ দেখতে পাচ্ছ কোনো, ওর গায়ে কোনো দাগ আছে না, ওর গায়ে কিন্তু একটা দাগ থাকে, একটা দাগ থাকে। এটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এটা আরেক কাজে ব্যবহার করা হয়। এটা ব্যবহার করা হয় প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে। আমি ধরো যেমন এটা হচ্ছে 500 ml, 500 ml স্পেসিফিক 500 ml মাপবো, তাহলে আমি এটা ইউজ করব।
এটা 200 ml আছে, 250 ml আছে বিষয়বস্তু। আমি তোরা স্পেসিফিক চিন্তা করেছি 500 ml এর দ্রবণই বানাবো। এই যে দেখো একটা দাগ বলছে, ভাই তুই কনফিউজ হইস না, লেবে এত দাগ দেখে, ওর গায়ে অনেক দাগ, 100 200 এটা 50 80 70 অনেক দাগ, বলছে তুই একটা দ্রবণ 500 ml বানাচ্ছিস, এর মানে এটাতে বানা, এদিক ওদিক করিস না, এটাতে বানাই, এটাতে আবার ঢাকনা দিয়ে এমনি করে রেখেও দিতে পারবা। এই যে দেখো এটাতে সিল করে এমনি করে রেখেও দিতে পারবা। এর মানে প্রমাণ দ্রবণ প্রস্তুত করে আমি রেখে দিব, আমি এটাতে রাখবো না। এটা মেজারিং সিলিন্ডারের পরিমাপন কাজে ইউজ করছি। আর এটা হচ্ছে কি বলতো, ভলিওমেট্রিক ফ্লাক্স, আমি এটাতে ইউজ করবো। এটার গায়ে দাগ কয়টা? একটা। কোনটা বেশি অ্যাকুরেট? এইটা। কেন? কারণ এটার নেক যেটা আছে দেখো, এটা হচ্ছে সরু, এটার নেক যেটা আছে, ঘাড় যেটা আছে, এটা হচ্ছে সরু। কেমন? এটা হচ্ছে সরু, আর এটাটা হচ্ছে বড়। বড় হলে তুমি কিন্তু ক্ষুদ্র দাগ মাপতে গেলে এরর বেশি হবে, এমনও দাগ বেশি, তোমার কনফিউজ হওয়ার সম্ভাবনাও বেশি, এমনও এরর কি হয়ে যাবে বলো তো, বেশি হবে, যেহেতু তুমি হাইটটা কম। ধরো নেক ছোট হলে কি হয়, একটু পরিবর্তনে তুমি হাইটটা বুঝতে পারবা। যেমন তুমি আরও কম ml মাপছো, তুমি যদি এটা 100 ml, এটা 500 ml, সেই জন্য তুমি তফাৎটা বুঝছো না। এটাও 100 ml, এটাও 100 ml এর হলে তুমি বুঝতে পারতো এটার নেকটা আরও ছোট, এটার নেকটা আরও ছোট। মানে ব্যাপারটা বুঝতে পারছো? নেকটা বলছি, মানে মেন কথা হচ্ছে তুমি এখানে তফাৎটা ধরতে পারতা আরও সহজে, তফাৎটা আরও সহজে ধরতে পারতা। তাহলে এটা কি, একটু এঁকে রাখো তো, এটাকে কি বলছে? মেজারিং সিলিন্ডার। এটাকে কি বলছে? মেজারিং সিলিন্ডার বা পরিমাপন সিলিন্ডার। এটা কীরকম হয়? 5 cm3, 10, 50, আমি হাতে যেটা নিয়েছি ওটা 100, 200, 250 এরকম হতে পারে। তাহলে এবার বলছে সিলিন্ডারের আকৃতি, বলছে আয়তন যত বেশি হয় সিলিন্ডারের আকৃতি তত মোটা হয়, সূক্ষ্মতা তত কমে যায়। মানে বুঝছো, যত এটা বড় হচ্ছে স্বাভাবিক, তখন তুমি একটু উঠানামাটা বুঝতে পারবা কম, তাহলে তত কি হবে বলো তো, সূক্ষ্মতা কমে যায়। এটা দিয়ে সর্বনিম্ন কত ml মাপবা? এটা MCQতে দিয়ে দেয়। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20। কেমন? এটা হচ্ছে 10 ml, এটা হচ্ছে 20 ml। তাহলে 10 ml আর 20 ml এর মাঝে কত আছে? 10 ml। 20 থেকে 10 দিলে কত হয়? 10 ml। এই 10 ml আবার কয়টা ভাগ করছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা, অর্থাৎ 10 ml কে আবার 10টা ভাগ করছে। তাহলে 10 ml বাই 10, এর মানে কত ml মাপা যায়? 1 ml মাপা যায়। এটা দিয়ে মাপা যায় কত? 1 ml। ভলিওমেট্রিক ফ্লাক্স দিয়ে তুমি 1 ml মাপতে পারবা? ভাই এটা মাপলে মাপবা 500 ml। ও বলছে যে আর কোনো কিছুই মাপবি না, এটা দিয়ে, এটা 500 ml এর, তুই তাহলে 500 ml মাপবি। তুমি যদি 200 ml এরটা নাও, বলবে তুই তাহলে 200 ml মাপ। অন্য 50 ml 20 ml এগুলো এটা দিয়ে মাপার কাজ না। এটা দিয়ে তুমি চিন্তা করেছো 100 ml এর দ্রবণ বানাবা, 100 ml বানাবা, 500 ml বানিয়ে রাখবা, 500 ml বানিয়ে রাখবা। বলছে এটা একটা আয়তন নিয়ে কাজ করছে, আর এটা অনেক রকমের মেজারমেন্ট করছে, কিন্তু অ্যাকুরেসি এটার কম। আরও বলছে যত মোটা হচ্ছে ওর এই অংশটা, যত মোটা হচ্ছে, বুঝতে পারছো, তত ওর প্রিসিশন কমে গেছে, সূক্ষ্মতা কমে গেছে। কেমন? সূক্ষ্মতা কমে গেছে। এখানে বলছে নির্ভুলভাবে পরিমাপের নিয়ম হলো তরলের সর্বনিম্ন বক্রতল বা লোয়ার মেনিসকাস। কেমন? তোমাকে বলছে কি লোয়ার মেনিসকাসটা নিতে হবে। মেনিসকাস মানে হচ্ছে কি, ধরো তুমি মাপছো, দেখবে এখানের মধ্যে এটা এমনি করে উপরে উঠে আছে, এই যে দেখো, হয়নি আমার কাটা। মেনিসকাস মানে কি? বক্রতল। মেনিসকাস মানে বক্রতল। এই যে দেখো, ধরো এইভাবে উঠে আছে। কেমন? এইভাবে উঠে আছে। আমি ধরো এখানে একটু বুড়েটে পানি নিলে তোমাদের হয়তো দেখাতে পারতাম, একটু কি হয়ে আছে ধরে নাও, একটু এরকম হয়ে আছে, বা কোনো একটা কেমিক্যাল নিলাম, ধরে নাও এটা কীরকম হয়ে আছে বলো তো, এইরকম হয়ে আছে। তাহলে এখানে এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, বলছে ভাই হাইয়েস্ট পয়েন্ট নিবি না, তুই নিবি হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। তাহলে মেনিসকাস মানে কি? মেনিসকাস মানে হচ্ছে বক্রতল। ফিজিক্সেও পড়বা, আমি এখানেও একটু বলে দিই, এই মেনিসকাস 2 রকমের হতে পারে। আমি একটু পরে আবার বলবো, কেমন? মেনিসকাস আমি একটু পরে আবার বলছি, মেনিসকাস নিয়ে মেনিসকাস তখন বলছি, কেমন? মেনিসকাস 2 রকমের হতে পারে, এরকম উঠেও যেতে পারে, আবার কি হতে পারে, এরকমও হয়ে যেতে পারে। যেমন পারদের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে এরকম হয়, ধরে নাও পারদের ক্ষেত্রে ফিজিক্স তোমাকে পড়াবে এরকম হয়। তো বলছে লোয়ার পয়েন্টটা নিতে, এর ক্ষেত্রে কোনটা নিতে? লোয়ার পয়েন্টটা। এর ক্ষেত্রে এটা নিবা, এর ক্ষেত্রে এটা নিবা। বাট এমনিতে কি হবে বলো তো, ম্যাক্সিমাম কেজে তোমার যখন এরকম মেনিসকাস আসবে, তখন বলছে তরলের সর্বনিম্ন বক্রতল। মেনিসকাস মানে কি? বক্রতল। যেটা কিসের জন্য হচ্ছে? সারফেস টেনশন, পৃষ্ঠটানের জন্য হচ্ছে, পৃষ্ঠটানের জন্য হচ্ছে। ঠিক আছে। অন্যান্য এদের পরিবার বুলেট পিপেট দ্বারা তরল পরিমাপের ক্ষেত্রে তরলের কোন মেনিসকাসটা নিব, বক্রতলের কোন অংশটা নিব। তুমি কি উপর, এই তোমরা বুঝছো উপরেরটা নিবা না? বলছে ভাই নিচেরটা নিবি। উপরেরটা যে উঠছে এটা স্বাভাবিক ঘটনা না, এটা কেউ টেনে তুলে ফেলছে। কে টেনে তুলে ফেলছে? গ্লাস ওকে টেনে তুলে ফেলছে, আকর্ষণ বেশি। ঠিক আছে। বলছে লোয়ারটা দেখে পাট নিতে। ঠিক আছে।
এবার দেখো আয়তনিক ফ্লাস্ক বা এটাকে বলছে কি ভলিওমেট্রিক ফ্লাস্ক। এটা সিলিন্ডার না, কিন্তু এটা হচ্ছে কি ফ্লাস্ক, ভলিওমেট্রিক ফ্লাস্ক। এটাকেই কিন্তু ডাকছে কি বলতো মেজারিং ফ্লাস্ক। ওটা ছিল সিলিন্ডার, দেখো ভুল করবা না, এটা ছিল সিলিন্ডার, এটা ছিল সিলিন্ডার, এটা হচ্ছে ফ্লাস্ক। এটাকে বলছে ভলিওমেট্রিক ফ্লাস্ক। ভলিওমেট্রিক ফ্লাস্ক কীরকম, এটা সরু, এটা হচ্ছে কি তোমার ওই যে গোলাকার, সরু গলাযুক্ত। ওর গলা কীরকম সরু গোলাকার কাচের পাত্রকে আয়তনিক ফ্লাস্ক বলে। সবাই একটু লিখো আয়তনিক ফ্লাস্ক কি, এরপর একটা ছবি এঁকে রাখো। আয়তনিক ফ্লাস্ক কি, সরু গলাযুক্ত, ওর গলা হচ্ছে সরু, সরু গলাযুক্ত গোলাকার কাচের পাত্রকে আয়তনিক ফ্লাস্ক বলে। এটার তলাটাকে দেখো চ্যাপ্টা। গোলতলি ফ্লাস্ক কিন্তু দেখতে এরকম, কিন্তু ওইটার পুরা তলাটা হচ্ছে গোল। গোলতলি ফ্লাস্কের এটা পুরাটা গোল। গোলতলি ফ্লাস্কের সুবিধা হচ্ছে তুমি হিটিংয়ের সুবিধা পাবা, বুঝছো। গোলতলি ফ্লাস্কের পুরাটা হচ্ছে কি গোল, এটা কিন্তু গোল না। দেখো এটা হচ্ছে ভলিওমেট্রিক ফ্লাস্ক, এটা টেবিলে বসাতে পারবা। গোলতলি ফ্লাস্ক কিন্তু পারবা না, ওরে স্ট্যান্ড দিয়ে ধরে রাখি তাপ বা বিভিন্ন কিছু করতে। গোলতলি ফ্লাস্ক হচ্ছে কি বলতো পুরাটা গোল হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটার বলছে আয়তনিক ফ্লাস্কের মুখে গ্লাস স্টপার থাকে, এই যে দেখো এটা স্টপার থাকে। তাহলে আমি দ্রবণ বানিয়ে এটা দিয়ে এমনি করে রেখে দিলাম, ঠিক আছে, এমনি করে রেখে দিলাম। তো বলছে 100 cm³ হতে পারে, 250, এটা জানা লাগবে না। যেমন আমাদেরটা হচ্ছে কত 500, অথবা 1 লিটারও হতে পারে, 100, 250 এরকমও হতে পারে। তো এটা কেন ব্যবহার করা হচ্ছে, নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ। মানে তুমি চাইছো 50 ml দ্রবণ বানাবা, বা 100 ml বানাবা, বা 250 ml বানাবা, বা 500 ml বানাবা, বা 1 লিটার বানাবা। ভাই তোমার তো এরকম বিভিন্ন কিছু রিকের দরকার নেই, তুমি দ্রবণটা বানাবা কই এর মধ্যে ভলিওমেট্রিক ফ্লাক্সে। তুমি ধরো 500 ml বানাবা, তাহলে কি করবা, ধরো সোডিয়াম কার্বনেটের দ্রবণ বানাবা, তাহলে কি করবা বলো, এটা নিয়েছো, কেমন এটা নিয়েছো। আমি এখন একটা পাচ্ছি না, আজকে অফলাইনে রেখে এসেছি। ওকে আজকে অফলাইন রেখে এসেছি। ধরো এখানে একটা ফানেল নিলাম, ফানেল নিয়ে সোডিয়াম কার্বনেট দিয়ে পাতিত পানি দিয়ে ওটা মিশাতে থাকবো, কেমন পাতিত পানি দিয়ে ওটা ধীরে ধীরে নিচে পড়তে থাকবে। তাহলে আমি এই যে দেখো এই দাগ পর্যন্ত নিব, তাহলে আমার 500 ml একটা প্রমাণ দ্রবণ প্রস্তুত হয়ে গেল। যেমন আমরা এখানে একটা প্রমাণ দ্রবণ বানিয়ে রেখেছিলাম, এখনও কালার কিছুটা আছে, ভালোভাবে ক্লিনিং করা যায়নি, হয়নি, স্টাফকে বলেছিলাম তো ও তো আর পারে না। যাই হোক ঠিক আছে। প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে তোমাকে যদি বলে প্রমাণ দ্রবণ তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়, নির্দিষ্ট আয়তন প্রমাণ দ্রবণ তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়, তাহলে আয়তনিক ফ্লাক্স বা ভলিওমেট্রিক ফ্লাক্স, কেমন ভলিওমেট্রিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স। তো এখানে বলছে বুরেট একটি ক্ষুদ্রতম, এটা কি কাজ, এটা কিন্তু দিয়ে কিন্তু কি করে, ডেলিভার করে না, এটা রেখে দেয়। তাহলে এটা কি বলতো, এটার গায়ে কি লেখা আছে, টিসি। এই যে দেখো টিসি, কেমন দেখতে পাচ্ছ, এখানে গায়ে কি লেখা আছে, টিসি লেখা আছে। টিসি মানে টু কন্টেইন, এর মানে ও একটা দ্রবণ রেখে দিবা, বানিয়ে এইভাবে রেখে দিবা, ও এটা রেখে দিবে, কেমন ডাকনা টাকনা সব আছে। এবার বলছে কি দেখো, এই এমসিকিউটা আসলে অনেকে ভুল করে ফেলে, বুরেটে একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত। মেজারিং সিলিন্ডার সূক্ষ্ম পরিমাপ করে নাকি বুরেট সূক্ষ্ম পরিমাপ করে, মেজারিং সিলিন্ডার করে নাকি বুরেট করে, এই এমসিকিউটা আসে। আশা করি আজকের ক্লাসের পর কেউ ভুল করবা না। কেমন দেখো, মেজারিং সিলিন্ডারে তুমি ক্ষুদ্রতম 1 ভাগ পাচ্ছ কি 1 ml, মেজারিং সিলিন্ডারে ক্ষুদ্রতম 1 ভাগ কি পাচ্ছ 1 ml পাচ্ছ। আর এখানে ক্ষুদ্রতম 1 ভাগ কি পাচ্ছ বলো তো, আমি তোমাকে দেখাই একটু। এখানে পাচ্ছ কি দেখো তো 10 থেকে 20, এর মানে 10 ml কে 1 ভাগ করেছে। এখানে যেহেতু মোটা, এখানে তো ভাই এটা সরু, এখানে তো এটা কি চিকন, তাই না। এই যে দেখো এটা হচ্ছে মোটা, এটা হচ্ছে কি চিকন, ফলে এখানে কি হচ্ছে দেখো, উপরে দাগ থাকে 0, বুরেটে উপরে দাগ থাকে কত 0, কেমন উপরে 0, নিচে কি আছে দেখো তো, এটা 50 ml এর একটা বুরেট 50। তাহলে দেখো 49 থেকে 50, এর মানে 49 ml, এখানে কত 50 ml, কেমন 49 থেকে 50 দেখো। তাহলে এখানে আছে কত ml, 49 থেকে 50, এই 50 আর 49 ডিফারেন্স কত 1 ml। 1 ml কে আবার কয় ভাগ করেছে, 10 ভাগ করেছে। তাহলে 1 ml এর 10 ভাগের 1 ভাগ, তাহলে কত হয় 0.1 ml। তাহলে বুরেট ক্ষুদ্রতম 1 ভাগ মাপে কত বলো তো 0.1 ml, 1 ভাগের মাপ কত 0.1 ml। ml মানে কি সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানে কি সিসি, অনেক সময় সারাইবে পেঁচিয়ে দেয়। এবার দেখো লিটারে নিয়ে গেলে কত হবে 1 ml, তাহলে লিটারে নিয়ে গেলে × 10⁻³ লিটার। লিটার যে কথা একটু লিখে রাখো,
ডেসিমিটার কিউব একই কথা, গুহ স্যারের বইয়ে দেখবা ডেসিমিটার কিউব বেশি ইউজ করে। তাহলে 0.1 ইন্টু 10⁻³ লিটার সমান কি 0.1 ইন্টু 10⁻³ ডেসিমিটার কিউব। এবার দেখো 0.1 ইন্টু 1 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানে কি সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, এর মানে 10⁻² মিটার ইন্টু 10⁻² মিটার ইন্টু 10⁻², এর মানে 0.1 ইন্টু 10�6 মিটার কিউব। অপশানে করে কি রোমান 1 2 3 দিয়ে এখান থেকে ধরো 3টা দিয়ে দেয়, ঠিক আছে 3টা দিয়ে দেয়, তখন তুমি দেখতে হবে এককের পরিবর্তন রিলেটেড, এইভাবে লিখে রাখো, বুঝছো কিনা একটু আমাকে জানাও। সারফেস টেনশন হচ্ছে পৃষ্ঠটান, কেমন তোমরা ফিজিক্সে পৃষ্ঠটান নিয়ে সুন্দরভাবে পড়বা, সেই জন্য আমি এখানে আর আলোচনা করছি না, যদি আমি মেনিসকাসের বিষয়টা একটু বলে দিব কীরকম কী হচ্ছে আর একটু বলে দিব, কেমন সারফেস টেনশন মানে পৃষ্ঠটান, এটা নিয়ে হচ্ছে ফিজিক্সে তোমরা পড়বা সুন্দর মতো, ম্যাথও করবা, হিসাবও করবা, বৃষ্টির পানি এটা ওইটা করে হিসাবও করবা, ঠিক আছে সাবানের ওই যে বাবল ফরমেশন হয় না, ওটারও পৃষ্ঠটান হিসাব করবা, কয়টা লেয়ার আছে ভিতর বাইরে এমনি ধরে করবা। বুলেটের মতো আসুক্য কে আছে বলো তো? পিপেট। আমি একটা পিপেট নিলাম, এই যে দেখো পিপেটে 0 থেকে 1 এর মানে 1 ml, 1 ml-কে আবার কয় ভাগ করেছে 10 ভাগ করেছে, তাহলে পিপেটেও কিন্তু তোমাকে বুলেট দিয়েছে, করিয়েছে আমি পরীক্ষায় পিপেট দিয়ে দিল, তাহলে পিপেটেও কত 0 থেকে 1 এর মানে কত 1 ml, 1কে আবার 10 ভাগ করেছে, তাহলে 1 ml-এর 10 ভাগের 1 ভাগ, এর মানে 0.1 ml তুমি মাপতে পারবা, বা 0.1 সেন্টিমিটার কিউব তুমি মাপতে পারবা, বা 0.1 সেন্টিমিটার কিউবকে আমরা কি বলতে পারি সিসি, বা কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব মানে। এই তোমরা আমার কথা বুঝো? তোমরা যারা ক্লাস করছো একটু আমাকে জানাবা আমার কথা ঠিকঠাক বুঝো কিনা, কেমন ml-কে আমি 10⁻³ দিয়ে লিটারে নিয়ে গেলাম, লিটার মানে কি আবার ডিএম কিউব, তাহলে 0.1 ইন্টু 10⁻³ ডিএম কিউব, কেমন ডেসিমিটার কিউব। আবার সেন্টিমিটার কিউব মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, মানে 10⁻² মিটার ইন্টু 10⁻² মিটার ইন্টু 10⁻² মিটার, মানে 10⁻6, তাহলে 3টে মিটার, তাহলে কি হবে মিটার কিউব। আশা করি বুঝেছো সবাই। এবার আসো বুলেট, তাহলে বলছে কি এটা হচ্ছে সমান ব্যাসার্ধ বিশিষ্ট মোটা কাচের নল, এগুলো তো সবগুলো কিসের হয় পাইরেক্স কাচের হয়, কেমন এগুলো হচ্ছে পাইরেক্স গ্লাসের, এর মানে বোরোসিলিকেট গ্লাস যেটাকে বলে। এখানে মূল B2O3 থাকে, সোডিয়াম অক্সাইড Na2O K2O মনে আছে, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড, এক সিলিকা, আর হচ্ছে কি B2O3, কেমন B2O3 এখানে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, বোরনের অক্সাইড। তো এটা সাধারণত কি হয় 50 সেন্টিমিটার কিউব আয়তনের হয়, এই লাইনটা পড়তে হবে ব্যাপারটা তা না, বাট তোমার কলেজে তুমি সাধারণত যে বুলেটটা দেখবা, বা আমার হাতে যে বুলেটটা আছে এটা কত 0 থেকে কত 50 ml, এটা মানে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি এবং এটা বেশি কাজ দেয়, ঠিক আছে। তাহলে বলছে এখানে 50 ml-কে 50টা ভাগে ভাগ করছে, তাহলে প্রতি ভাগের আয়তন কত, প্রতি ভাগের আয়তন কত বলো তো 1 ml, তাহলে 50 ml 50টা ভাগে আছে, তাহলে কি 1 ml। এই 1 ml আবার কয় ভাগ আছে, এই যে দেখো 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 এমনি করে করে আছে, কেমন এমনি করে করে আছে, বুঝো একটু। তাহলে এইগুলো আবার কয় ভাগ আছে 10টা ভাগে আছে, তাহলে একটা ভাগ 1 ml, ওইটা আবার ক্ষুদ্রতম ভাগ 10টা ভাগে বিভক্ত, তাহলে 0.1 cm। মেডিকেল 23-এ আসছে, কুয়েট 16-তে আসছে, আরইউ 17-তে আসছে। টাইট্রেশন কাজে আয়তনকে মিশানোর জন্য বুলেট ব্যবহৃত হয়, এই যে দেখো বুলেটে আমরা ঢালছি, ফানেল দিয়ে একটা দ্রবণকে ঢালছি, কেমন এই স্টপ কর্ক বন্ধ থাকা অবস্থায়, ঠিক আছে। তাহলে বুলেটে কি করা হচ্ছে টাইট্রেশনে একটা পার্টে থাকে বুলেট, আর একটা পার্টে থাকে বলো তো কনিক্যাল ফ্লাস্ক। পিপেটও ইউজ হয়, পিপেট ইউজ হয় হচ্ছে দ্রবণকে এক জায়গা থেকে কনিক্যাল ফ্লাস্কে ধরো নিয়ে আসার কাজে, তাহলে একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে কি কনিক্যাল ফ্লাস্ক। অন্য একটা দেখো এরকম করে আমরা নাড়াতে থাকি আর এদিকে এটা কন্ট্রোল করি। আসো পিপেট, সবাই একটু লিখো পিপেট কয় রকমের, 2 রকমের। এখনই হয়ে যাবে, একটু দেখো পিপেট এখনই হয়ে যাবে। পিপেট হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে আজকে কয় তারিখ একটু বলো তো, আজকে কয় তারিখ, তারিখটা একটু দেখে নিই, 27, ঠিক আছে তাহলে ওকে। দেখো একটা হচ্ছে কি বলো তো সাধারণ পিপেট, ইংলিশ ভার্সন যারা আছো
এটাকে বলা হয় ভলিওমেট্রিক পিপেট। কেমন? এটাকে বলা হয় কি সাধারণ পিপেট, বাংলায় বলছে সাধারণ পিপেট, কেন বলছে আমি জানি না, বাংলা এটাকে সাধারণ পিপেট বলছে। কেমন? ওকে আর ঝামেলা করে নেই আর কি। আর আরেকটা পিপেট যেটা, এটাকে বলছে ইংলিশে বলে গ্রাজুয়েশন পিপেট, এখানে বলছে দাগাঙ্কিত পিপেট। কেমন? এটাকে কি বলছে বলো তো? দাগাঙ্কিত পিপেট। কেমন? আরেকটাকে বলছে কি, একটাকে বলছে সাধারণ পিপেট, আরেকটা হচ্ছে কি বলতো? দাগাঙ্কিত পিপেট। ঠিক আছে, ওকে। ইংলিশ ভার্সন যারা আছো, এটাকে বলছে গ্রাজুয়েশন পিপেট, আর এটাকে বলা হচ্ছে ভলিওমেট্রিক পিপেট। ডিফারেন্স কেমনে বুঝবা? এই পিপেটের দেখবা প্যাট মোটা, এই পিপেটের দেখবা কি প্যাট মোটা। এই যে দেখো আমি আরও প্যাট বেশি মোটা করে দিয়েছি। ঠিক আছে, এটার হচ্ছে কি বলতো? প্যাট মোটা পিপেট। ঠিক আছে, আর এটা হচ্ছে ওইরকম প্যাট মোটা টোটা কিছু না, এটা ধরো এরকম পিপেট। ঠিক আছে, দুই মুখ খোলা, এই মুখও খোলা, এই মুখও খোলা, এরও এই মুখও খোলা, এই মুখও খোলা। দেখো একটা হচ্ছে কি বলতো? প্যাট মোটা পিপেট। পেট মোটা পিপেট আমার কাছে নেই এখন। কেমন? মোটা পিপেটটা এখন আমাদের কাছে নেই, সাধারণ পিপেটটা নেই। দাগাঙ্কিত পিপেট, দাগাঙ্কিত পিপেটে অনেক দাগ থাকে। আরও কেমনে বুঝবা দাগাঙ্কিত পিপেটে? এক বুঝবা পেট মোটা দিয়ে, তারপর দাগাঙ্কিত পিপেট এর হচ্ছে দাগ থাকে একটা, এর দাগ থাকে একটা, দাগাঙ্কিত পিপেটে দাগ থাকে অনেক। কেমন? দাগাঙ্কিত পিপেটে কি থাকে? অনেকগুলা দাগ থাকে, অনেকগুলা দাগ থাকে। এতে শুধু এক স্পেসিফিক একটা দাগ কি থাকে, আমরা আর এর মধ্যে কি থাকে? অনেক দাগ থাকে, দাগ থাকে বা দাগাঙ্কন থাকে। কেমন? অনেকগুলা দাগ থাকে, অনেকগুলা জায়গায় মার্ক করা থাকে। গ্রাজুয়েশন তো মনে হচ্ছে পড়ালেখা করছে, সেই জন্য গায়ে দাগ বেশি। এই যে দেখো 0 1 2 কেমনে এমনে করে করে ক্লাস 10-এ আসছে। এই যে দেখো অনেকগুলো দাগ আছে ওর গায়ে। বিষয়বস্তু এটাকে বলা হচ্ছে সেই জন্য গ্রাজুয়েশন পিপেট। কেমন? গ্রাজুয়েশন পিপেট। আর এটাকে বলা হচ্ছে ভলিওমেট্রিক পিপেট। ভলিওমেট্রিক ফ্লাস্কের মতো ওর গায়ে একটাই দাগ আছে। ও এক বিশেষ উদ্দেশ্যে, ধরো 10 ml মাপার জন্য, 25 ml বা 20 ml বা 2 ml, এক বিশেষ উদ্দেশ্যেই তৈরি। এখন বলতে পারো ওর পেট মোটা কেন রেখেছেন? এই হয়েছে। পাইরেক্স মানে কি বোরোসিলিকেট? মানে জিজ্ঞেস, হ্যাঁ পাইরেক্স মানে বোরোসিলিকেট গ্লাস আর কি, মানে কারণ পাইরেক্সের মধ্যে কি থাকে? বোরনের অক্সাইড থাকে, B2O3 থাকে। কেমন? প্রান্ত বলেছে স্যার রেজাল্ট তো এখনও দেয়নি, আপনাদের অনলাইনের অফারের মেয়াদ জুলাই পর্যন্ত, 3000 টাকা। রেজাল্ট জুলাইয়ের পরে দিলে কি অফারে ভর্তি হতে পারবো? ওকে, আমরা জানাবো। কেমন? আমরা জানাবো। ওকে, তবে এখন পর্যন্ত তোমরা 3000 টাকায় কিন্তু সম্পূর্ণ কেমিস্ট্রিটা নিয়ে নিতে পারছো। যে মেসেজ দিয়েছ ও তো মনে হয় চিটাগাঙের, একটু আগে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিল। যারা চিটাগাঙের আছে আমার মনে হয় অফলাইনটা প্রেফার করতে পারো, সমস্যা নেই, অনলাইনেও হতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। একটু দেখো তাহলে, তুমি দুই রকম পিপেট বুঝছো নাকি বুঝো নাই? দুই রকম পিপেটে একটা পিপেট হচ্ছে কি ভাই পেট মোটা, আরেকটা হচ্ছে কি বলতো এরকম, আরেকটা হচ্ছে কি এরকম। এই যে দেখো পিপেট বুঝবা কেমনে? দুই মুখ খোলা। বুড়েটা কি দুই মুখ খোলা? বুড়েটা দেখো এক মুখ খোলা আর এক মুখ কিন্তু আটকানো, এখানে একটা স্টপ করার কাছে। কেমন? পিপেট হচ্ছে কি বলতো দুই রকম। একটা পেট মোটা, পেট মোটাটাতে শুধুমাত্র একটা আয়তন পরিমাপের জন্য। ওর পেট মোটা কেন? পেট মোটা হলে ধরো এখানে কম জায়গার মধ্যে বেশি জায়গা থেকে যাবে। ঠিক আছে, কম মানে জায়গার মধ্যে বেশি আয়তন। তুমি 25 ml মাপতে চাইছো, এটুকে ঢুকে এটা ধরে যাবে। তাহলে ওর গলা যেটা এটা শুরু হবে, গলা শুরু হলে সুবিধা কি? গলা শুরু হলে এখানে বুলের মাত্রা কম হবে। তাহলে তোমাকে যদি বলে এখানে কোনটাতে বুলের মাত্রা কম, এখানে বুলের মাত্রা কম হচ্ছে এই পিপেটে। ও হচ্ছে একটাই আয়তন মাপবা, এটা কি বলতো? বুলের মাত্রা কম, বুলের পরিমাণ। এ হচ্ছে আরো সূক্ষ্ম, বুলের পরিমাণ কম। এখানে অনেক দাগ থাকে, এটাই কয়টা দাগ থাকে? একটা দাগ থাকে। এটা কয়টা দাগ থাকে? একটা দাগ থাকে। কেমন? জান্নাত বলেছে দাদা ট্রেস মানে কি? ট্রেস অ্যামাউন্ট বলতে বুঝে সামান্য পরিমাণ। ট্রেস বলতে বুঝে হচ্ছে সামান্য। এখানে কোথাও ট্রেস পেয়েছো, এমনি ট্রেস বলতে বুঝে কি? ধরো ট্রেস অ্যামাউন্ট আমরা বলি না, ট্রেস অ্যামাউন্ট মানে হচ্ছে কোনো কিছু ধরো সামান্য পরিমাণ আছে। কেমন? সামান্য পরিমাণ আছে, একটা পার্সেন্টেজ বেশি, আর একটা বলি হচ্ছে আমরা ট্রেস অ্যামাউন্ট আছে। ঠিক আছে, সামান্য, সামান্য মানে খুবই কম। তাহলে বিকার দেখো, বিকার হলো
পাইরেক্স গ্লাসের তৈরি চ্যাপ্টা তল বিশিষ্ট সিলিন্ডার আকৃতির কাচযন্ত্র। তাহলে বিকার কোনটা? সবাই আশা করি বুঝেছো, বিকার হচ্ছে এটা। বিকার হচ্ছে এই যে দেখো এটা বিকার। কেমন? বিকারের একটা বিক থাকে, এই যে দেখো ঠোঁটের মতো থাকে, এটা দিয়ে ঢালতে সুবিধা। বিকারের একটা কি আছে বলো তো? বিক আছে বা ঠোঁট। কেমন? ওর একটা ঠোঁটের মতো আছে, ঠোঁটের মতো আছে। কেমন? ঠোঁটের মতো আছে। এই যে দেখো সরু মুখ বা কি থাকে? বিক থাকে, পাখির বাঁকানো ঠোঁটের মতো। কেমন? পাখির তো এটা 25 ml 50 ml, আমার হাতেরটা এটা ধরো 250 ml, আমার অফিসে আরেকটা আছে ওটা 500 ml। কেমন? এরকম বিভিন্ন আকৃতির হয়। তো 250 500 এগুলো আমরা একটু বেশি ইউজ করি আর কি। তো এটা কি তরল পদার্থ, দ্রবণ, পানি ব্যবহারের ক্ষেত্রে বিকার ব্যবহৃত হয়। তো এখানে দেখো আমরা একটা কোয়েশ্চেন একটু অ্যান্সার দিই। নিচের কোন সেটটি তরলের আয়তন পরিমাপের জন্য উপযুক্ত নয়? কেমন? কোনটি উপযুক্ত নয়? কেমন? ওয়াশ বোতল ও ফানেল। কেমন? ওয়াশ বোতল আর ফানেল দিয়ে তো ভাই আমরা তরলের আয়তন মাপি না। কেমন? ফানেল দিয়ে যেমন আমরা কি করি, ফানেলে ধরো এখানে কোনো কিছু ঢালছি, এটাতে ঢালছি, তখন আমরা ফানেল দিয়ে এর মধ্যে ঢালছি। বুলেটে ঢালছি, তখন বুলেটের উপরে একটা ফানেল দিয়ে এরপর আমি ধরো কি পদার্থটাকে এখানে ঢালছি। কেমন? ফানেল। একটা কোয়েশ্চেন দেখি, দ্রবণের আয়তন সঠিকভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়? তুমি যদি একদম সঠিকভাবে মাপতে চাও তাহলে আমি বুলেট আর পিপেটকে নিতে পারি। সঠিকভাবে বলতে এখানে সঠিকভাবে বলেছে আসলে এটা এটা একটু একটু ঝামেলার। কেমন? সঠিকভাবে আমরা সব কিছু দিয়ে মাপতে পারি। আয়তনিক ফ্লাক্স দিয়ে আমার মেজারিং সিলিন্ডারে বুল বেশি হয়, তো আমি এমনটা দিয়ে মাপছি যেটা বুলের পরিমাণ কম। এখানে আমি ধরে নিয়েছি সঠিকভাবে মানে কি বলতো? সূক্ষ্মভাবে। আমি এখানে কোয়েশ্চেনটাকে সঠিকভাবে বলতে আমি ধরে নিয়েছি কি বলতো? সূক্ষ্মভাবে। তুমি কতটুকু সূক্ষ্মভাবে মাপছো তার উপর ভিত্তি করে বুলেট আর পিপেট আমরা নিতে পারি। বুলেটের পরপর 2 দাগের মধ্যে পার্থক্য কত? বুলেটে 0 থেকে 50 দাগ থাকে, 50টা ভাগ, 0 থেকে 50। ওই প্রত্যেকটা আবার 1 ml যেটা আবার 10 ভাগ থাকে, তাহলে 0.1 ml। তাহলে এটা কত বলছে? কত মিলিলিটার? দেখো কত মিলিলিটার জিজ্ঞেস করেছে, তাহলে 0.1 ml। কেমন? 0.1 ml। টাইট্রেশন কালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়? টাইট্রেশন আমরা কি ইউজ করছি বলো তো? বুলেট। এরপর একটা দ্রবণ ধরো কোন একটা জায়গায় আছে, ধরো ভলিওমেট্রিক ফ্লাক্সকে আছে, আমি এটা ঢাকনা খুলে এটাকে মুখ দিয়ে টেনে আমি এই দ্রবণটা নিলাম। মুখ দিয়ে টানা নিষিদ্ধ। এরপরে দেখবা আমরা সবসময় ল্যাবে মুখ দিয়েই টানি। কেমন? মুখ দিয়ে টানা নিষিদ্ধ। এটার জন্য হচ্ছে তোমার কি আছে বলো তো? পিপেট ফিলার বা পিপেট সাকার। এই যে দেখো তোমার পিপেটের ক্ষেত্রে কি আছে বলো তো? ফিলার আছে অথবা কি আছে বলো তো? রাবার সাকার যেটা। কেমন? তুমি এখান দিয়ে তুলতে পারো, বা পিপেট ফিলার আছে, কিন্তু মানে মুখ দিয়ে টানতে দেয় না, না করে আর কি। কেমন? মুখ দিয়ে টানতে না করে। কিন্তু আমরা বুয়েটও মুখ দিয়ে টেনেছি, তোমরা কলেজ বুয়েট এগুলোতে দেখবে এখনও মুখ দিয়ে টানবা। ঠিক আছে, তো আমরা কি করছি বলো তো? এটা দিয়ে ভলিওমেট্রিক ফ্লাক্স থেকে নিয়ে আমরা কিসে নিচ্ছি? কনিক্যাল ফ্লাক্সে, পিপেট। এর মানে আমরা টাইট্রেশনে পিপেট ইউজ করছি সূক্ষ্ম পরিমাপের জন্য। আর কাকে ইউজ করছি? বুলেটকে ইউজ করছি। বুলেটটাকে ড্রপ বাই ড্রপ যোগ করব, তাহলে সূক্ষ্ম ভলিউম আমরা পাবো। কেমন? ধরো 10.2 10.5 এগুলো দরকার হচ্ছে। তাহলে বলছে আয়তন সূক্ষ্মভাবে, ইংলিশ ভার্সন যারা আছো, মানে প্রিসাইসলি পরিমাপের জন্য আমরা ভলিউমটাকে প্রিসাইসলি মেজার করার জন্য আমরা কি নিব? টাইট্রেশনের সময় বুলেট আর পিপেট। কাকে নিব? বুলেট আর পিপেট। সবাই বুঝেছো আশা করি। এই কোয়েশ্চেনটা একটু দেখো। 10.5 ml কে ফোর সঠিকভাবে মাপতে কোনটি ব্যবহার উৎকৃষ্ট হবে? 10.5 বাই, আমি তো মেজারিং সিলিন্ডার দিয়ে, আমার এখানে বলেছে ফার্স্ট আয়তনিক ফ্লাক্স। আয়তনিক ফ্লাক্স সাধারণত 10.5 ml এর হয় না, 10 ml এর হতে পারে, 20 ml, 200, 500 এইভাবে। তাহলে 10.5 এটা দিয়ে মাপে না। সিলিন্ডার তুমি দেখো এটা দিয়ে কি করছে বলো তো? 10 আর 20, 10 ml 20 ml। তুমি এখানে 10.1 মাপতে পারবা, 10.2 মাপতে পারবা, তাও ভুল হবে, কারণ এখানে গলা মোটা মানে বুলের পরিমাণ। তুমি কি মাপতে পারবা বলো তো? 10.1 বলছি, তুমি 10.1 মাপতে পারবা না। 10-এর পর এই পরের ঘরটা কি? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এর মানে 10 থেকে 20, 10 ml কে 1 ভাগ, তাহলে 1 ml করে মাপতে। কিন্তু তুমি 0.5 মাপতে চাইলে তুমি কার হেল্প নিবা? বুলেটর, মাঝে মধ্যে পিপেট। ঠিক আছে, তাহলে তুমি কার হেল্প নিবা বলো তো? বুলেট। বেস্ট অপশান কে বলো তো? বুলেট। বেস্ট অপশান কে? বুলেট। পিপেট তো ভাই আমরা এমনি ট্রান্সফারের কাজে ইউজ করি। মানে বুঝো কোয়েশ্চেনটা। 10.5, 0.1, 0.2, 0.3 এগুলো মাপতে গেলে আমি কার নিব? বুলেট হচ্ছে বেস্ট অপশান। বুলেট হচ্ছে
বেস্ট অপশন। আশা করি বুঝতে পারছো। তো বলছে কোনটি ব্যবহার করে অধিকতর সূক্ষ্মতার সাহায্যে পরিমাপ করা যায়? বুলেট। কেমন বুলেট? আমি আর একটা কোয়েশ্চেন একটু তোমাদের দেখাই। বুলেটের সাহায্যে সর্বনিম্ন যে আয়তন পরিমাপ করা যায় এটা কি বলছে বলো তো? 0.1 ml। কেমন? 0.1 ml। 0.1 ml মানে 0.1 ইন্টু 10⁻³ লিটার। 10⁻³ লিটার মানে 0.1 ইন্টু 10⁻³ ডিএম কিউব। তাহলে দেখো অপশন 2 ও সঠিক। অপশন 3 কি বলছে? 0.1 ইন্টু 10⁻6 মিটার কিউব। এটাও সঠিক, কারণ সেন্টিমিটার কিউব মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, 10⁻² মিটার ইন্টু 10⁻² মিটার ইন্টু 10⁻² মিটার। তাহলে এখানে সঠিক কোনটা? 1 2 3। এই কোয়েশ্চেনটা একটু নোট করে রাখবা। এই কোয়েশ্চেনটা বোর্ড পরীক্ষায় আসছে, পাশে দাগ দিতে ভুলে গেছে। কেমন? এটা বোর্ড পরীক্ষায় আসছে। সঠিক কোনটা বলো তো? 3টা। এখানে সঠিক কোনটা? 3টাই হচ্ছে সঠিক। কেমন? 3টাই হচ্ছে সঠিক। ওকে, এবার আমরা সুন্দর একটা সিস্টেম নিয়ে জানবো। কেমন? সুন্দর একটা সিস্টেম নিয়ে জানবো। তাহলে এই কোয়েশ্চেনটা একটু উত্তর দাও তো। এটা সাস্টে আসছে আর একটা বিজ্ঞান প্রযুক্তিতে আসছে। নির্দিষ্ট আয়তনের কোনো তরল পদার্থকে সঠিকভাবে মেপে এক পাত্র থেকে অন্য পাত্রে দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়? আরেকবার বুয়েট 2-3 এই কোয়েশ্চেনটা আসছে। এই কোয়েশ্চেনটা বুয়েট 2-3 রিটেনও দিয়েছে। পিপেটের ব্যবহার কি? দেখো, পিপেটের ব্যবহার হচ্ছে স্থানান্তর। এক পাত্র থেকে অন্য পাত্রে কোনো রাসায়নিক পদার্থকে বা তরল পদার্থকে নেওয়ার জন্য আমরা কাকে ব্যবহার করি? পিপেট। পিপেট আমরা কেমনে ব্যবহার করছি? দেখো, এখানে খুললাম, ধরো যে কোনো একটা দ্রবণ আছে, আমি এটা দিলাম, টানলাম, টেনে এই পাত্র থেকে আমরা এটাকে কিসে নিয়ে গেলাম? আরেকটা পাত্রে নিয়ে গেলাম। উদ্দেশ্য কি? দেখো, উদ্দেশ্য কি বলো তো? উদ্দেশ্য কি? টাইট্রেশন করব। এক পাত্র থেকে আরেক পাত্রে স্থানান্তরের কাজটা কে করছে বলো তো? পিপেট। মনে থাকবে সবার? এই মনে থাকবে। আরেকবার বুয়েট 2-3 আসছে, পিপেটের ব্যবহার লিখো। তাহলে পিপেট এক পাত্র থেকে আরেক পাত্রে কোনো তরল দ্রবণকে স্থানান্তরের কাজে ব্যবহৃত হয়। কেমন? ব্যবহৃত হয়। ওকে, এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, লিখো। প্যারালাক্স ত্রুটি কি? কি বলছি বলো তো? প্যারালাক্স ত্রুটি কি? কেমন? দেখো, এটাকে বলা হয় কি? প্যারালাক্স এরর। প্যারালাক্স ত্রুটি কি? পর্যবেক্ষকের চোখের অবস্থানের জন্য, পর্যবেক্ষকের চোখের অবস্থানের জন্য যে ত্রুটি দেখা দেয় তাকে প্যারালাক্স ত্রুটি বলে। কেমন? এটা হচ্ছে ওই যে কয়দিন আগে অফলাইনে পড়াচ্ছিলাম, একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছে এটা লম্বন ত্রুটি কিনা। ফিজিক্সে যেমন লম্বন ত্রুটি পড়েছো না, অনেকটা ওই রকম। এই যে দেখো, যেমন ধরো তুমি রিডিং নিচ্ছ, কেমন? তুমি ধরো রিডিং নিচ্ছ, এখানে রিডিং নিচ্ছ, তুমি যদি এমনে তাকাও উপরে তাহলে তোমার ভুল হবে। বলতেছে ভাই এরকম হলে তুমি, এটা তো বুলেট স্ট্যান্ড সহ বারবার নামানো কষ্ট, তুমি দরকার হয় একটু হাইটে দাঁড়ায়, মানে ও সমান করতে হবে, তুমি কিছু একটাতে দাঁড়ায় ও সমানে যাবা। মানে বুঝছো? বলছে লেয়ারটা যততে আছে, মানে বিষয় বুঝছো, ওর একদম সমকোণ। এটা কি সমকোণ হয়? দেখো, এই যে দেখো, তোমার চোখ, তুমি এটা মাপছো, তাহলে তুমি এইভাবে তাকাতে হবে। তুমি ধরো নিচে মাপতেছো, তুমি এদিক থেকে তাকাচ্ছ, এদিকেরটা মাপতেছো, হ্যাঁ এটা তাহলে হচ্ছে কত? 23 আমি বলতেছি। বলছে না এটা করবি না, বলছে তুই ওইটার লেয়ারে চলে যাবি। ঠিক আছে? তাহলে এই যে দেখো, বলছে কি চোখ সঠিক দৃষ্টি হচ্ছে কি? সঠিক দৃষ্টি হচ্ছে কি? এই যে দেখো, সঠিক দৃষ্টি হচ্ছে এই দাগ মাপছো মানে তোমাকে এখানে নিতে হবে। ঠিক আছে? তাহলে এটাকে বলছে কি? প্যারালাক্স ত্রুটি। প্যারালাক্স ত্রুটি দূর করার ওয়ে কি? দূর করার ওয়ে হচ্ছে প্রথম কথা, যে দেখছে তাকে সচেতন হতে হবে, তাকে এই জ্ঞানটা থাকা লাগবে যে উপরে বা নিচ থেকে তাকালে ভুল হওয়ার সম্ভাবনা আসে বা রিডিংয়ে ভুল আসে। তাহলে ওকে কি করতে হবে বলো তো? ওই দাগ বরাবর তাকাতে হবে। কেমন? তাহলে এটাকে বলছে কি? প্যারালাক্স ত্রুটি। প্যারালাক্স ত্রুটি। এরপর কেমন? এটাকে বলছে কি? প্যারালাক্স ত্রুটি। অনেক সময় অ্যান্টি প্যারালাক্স কার্ড ব্যবহার করা হয়। এর মানে এর পিছনে একটা কার্ড ধরে আর কি, যাতে বুলের পরিমাণ, এখানে ধরো সাদা একটা কার্ড ধরলে তাহলে বুলের মানে জিনিসটা আরেকটু স্পষ্ট, দাগটা আরেকটু স্পষ্টভাবে ফুটে ওঠে। কেমন? আরেকটা একটা কার্ড আছে অ্যান্টি প্যারালাক্স, ধরো একটা সাদা কার্ড, সহজ কথা, বা তুমি একটা সাদা পেজ ধরলা। ঠিক আছে? তাহলে বুলের পরিমাণটা কমে যায়, মানে সহজ হয় আর কি, পর্যবেক্ষণটা সহজ হয়। ঠিক আছে? পর্যবেক্ষণটা সহজ হয়।
মেনিসকাস মানে এই যে দেখো বক্রতলটা দেখা গিয়েছে, এটাকে বলা হচ্ছে কি বলতো মেনিসকাস। মেনিসকাস এর মানে তরল তো এরকম থাকার কথা, ও বক্র হয়ে গেছে। কেন বক্র হয়েছে আমি বলছি কিসের জন্য হয়েছে, ডিউ টু সারফেস টেনশন, সারফেস টেনশনের জন্য। তো এখানে আমি একরকম ব্যাখ্যা করছি, ফিজিক্সে তোমরা সারফেস টেনশন দিয়েও শুনবা, আবার এই বলের কথাটাও শুনবা। আমি দুইটা বলের কথা বলছি, একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে কি আসংজন বল। ঠিক আছে, আমি দুইটা ফোর্সের কথা বলছি, দুইটা ফোর্সের কথা বলছি। লাগবে না তোমার কেমিস্ট্রিতে, এটা লাগবে না। এরপর আমি এমনি জাস্ট 2 মিনিট একটু ব্রিফ করে দিই, যেহেতু ঘটনাটা ঘটছে কেমনে, জাস্ট ছোটো করে একটু ব্রিফ করে দিচ্ছি। একটাকে বলা হয় কোয়েসিভ ফোর্স, আর একটাকে বলা হয় এডহেসিভ ফোর্স। ঠিক আছে, এটা আমাদের লাগবে না। এরপর আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে এটা বুঝিয়ে দিতে, কেমন, একটু ছোট করে জিনিসটা বুঝাতে চাইছি। জান্নাত জিজ্ঞেস করেছে গরম কাচের জিনিস সরাসরি পানিতে ডুবানো যায় না কেন? গরম কাচের জিনিস সরাসরি পানিতে ডুবালে এটা ফেটে যায়। বিষয় বুঝতে পারছো? মানে কাচ তোমার ধীরে ধীরে ঠান্ডা করবা, গরম করার সময় একটু ধীরে ধীরে করবা। ও এক্সপানশন বা কন্ট্রাকশন যদি তাড়াতাড়ি হতে চায়, ও কি হয়ে যায়, মানে ও তাড়াতাড়ি এক্সপান্ড হতে গেলে বা তাড়াতাড়ি কাছে আসতে গেলে হয় গরমে তা এক্সপান্ড করছে বা কন্ট্রাক্ট করছে, ঠান্ডা কখন করছে, তখন ও কী হয়ে যায় বলো তো, ফেটে যায়, ফেটে যায়। বিষয় বুঝছো? সেই জন্য বলছে গরমও করতে আস্তে আস্তে একটু করবা, ঠান্ডা করতেও একটু আস্তে আস্তে করবা। বিষয় বুঝতে পারছো? ঠান্ডা করতে মূলত আস্তে করা হয়, আর না হয় হচ্ছে ওর এরপর ধরো তোমার ওই যে রিডিং ভুল এসে যায়। অনেক সময় হয় কি এক্সপানশন, তুমি ধরো যে কোনো কিছু একটা এক্সপানশন করেছো, মানে ওকে হিট দিয়েছো, ওর এক্সপানশন বা কন্ট্রাকশন ঠিক মতো না হলে, গরম ঠান্ডা ঠিক মতো না হলে, ও ধরো আগে যা রিডিং ছিল এই রিডিংটা এখন কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। বিষয় বুঝতে পারছো? মানে মেজারমেন্ট ভুল হয়ে যায় ওর এক্সপানশন বা বিভিন্ন কিছুর কারণে। তো সেই জন্য বলছে আস্তে ধীরে করতে। কোয়েসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স। কোয়েসিভ ফোর্সের বাংলাটা আমি ভুলে গেছি, ঠিক আছে? কোয়েসিভ ফোর্সের বাংলা আমি ভুলে গেছি, আমি একটু বলি, এমনি জাস্ট বিষয়টা বলি। এটা হচ্ছে কি কোয়েসিভ ফোর্স মানে একই পদার্থের মধ্যে আকর্ষণ, একই মধ্যে আকর্ষণ। অ্যাডহেসিভ ফোর্স মানে আমি কি বলছি বলতো, ভিন্ন পদার্থের মধ্যে। অ্যাডহেসিভ মনে রাখা সহজ, আলাদা। ঠিক আছে, বাংলাটাও যদি আসঞ্জন বলা হয় তাহলে মনে রাখা আরও সহজ হয়ে যাবে। তাহলে এটা কি বলছে বলতো, ভিন্ন পদার্থের মধ্যে আকর্ষণ। মানে একটাকে বাংলায় বলে হচ্ছে সংশক্তি বল, আরেকটাকে বলে আসঞ্জন। বুঝো না এই জিনিসটা? যেমন ধরো আমি এখানে একটা বুলেটের দৃশ্যপট আঁকছি, কেমন? এটা ধরো হচ্ছে এখানে কোনো একটা তরল আছে, কিন্তু দেখলাম ভাই ও এরকম হয়ে গেছে, ও এরকম হয়ে গেছে, দুই মাথা একটু উঠে গেছে। তাহলে তুমি বলো এখানে কি কি আকর্ষণ আছে? প্রথম কথা ধরো এটা পানি, কেমন? তাহলে পানির সাথে পানির আকর্ষণ। আবার কি হতে পারে, সাইড জোনগুলোতে পানির সাথে কাচের আকর্ষণ হতে পারে। তাহলে বলছে কি, পানির সাথে যখন পানি, পানি প্লাস পানি বা কাচ প্লাস কাচ, এটা হচ্ছে একই পদার্থের মধ্যে আকর্ষণ, এটাকে আমরা বলছি কোয়েসিভ ফোর্স। যদি কি হয় বলো তো, দুটো ভিন্ন পদার্থ হয়, যেমন ধরো কাচের সাথে পানি, কাচের সাথে পানি, ঠিক আছে, কাচের সাথে পানি, তখন এটাকে আমরা বলছি অ্যাডহেসিভ ফোর্স। তো দেখো এটা উপরে উঠে যাচ্ছে কেন, এই ফোর্সের ব্যাখ্যা থেকে বলছে ভাই কাচ ওরা একটু টান দিচ্ছে, কাচ ওকে বেশি পছন্দ করে। বলছে উঠে যাচ্ছে কেন, বলছে কি দেখো এটা জুম করে আমি দেখাই, এই অংশটা উঠে যাচ্ছে কেন, বলছে দেখো পানি পানিকে যে পরিমাণ পছন্দ করে, বলছে কাচ পানিকে বেশি পছন্দ করে। এর মানে এই জায়গায় বলছে কি দেখো, এই ফোর্সের কনসেপ্টটাকে যদি এক্সপ্লেন করতে যাও, বলছে অ্যাডহেসিভ ফোর্স এই ক্ষেত্রে গ্যাটার কি হয়ে গেছে, কোয়েসিভ ফোর্স। গ্যাটার কোয়েসিভ ফোর্স, কেমন? এটা ফিজিক্সে গেলে তোমরা আরও ভালোভাবে পড়বা, যেহেতু এটা আমাদের আলোচনার বিষয় না, আমাদেরকে এখানে আলোচনাও করে নাই, ঠিক আছে? সেই জন্য আমি জাস্ট ফোর্সের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম। ওইখানে গেলে আমার মনে হয় তোমরা আরও নিখুঁত কনসেপ্টটা পাবে, কেমন? ফিজিক্সে গেলে আরও একদম নিখুঁত কনসেপ্ট তোমরা পাবে। ওইখানে তোমাদের ইকুয়েশনও পড়া লাগে,
কেমন, তোমরা এখানে গেলে আরও ভালো বুঝবা। এখানে দেখবা অ্যাঙ্গেল এঁকে তোমার এখানে বিভিন্ন প্রুফ টুফ করে। তো এখানে বলছে কি ভাই কাছে ওরে বেশি পছন্দ করছে সেই জন্য টেনে রুলছে, বাস্তবে উঠার কথা না। সেই জন্য আমরা যে এই বক্রতলকে কি বলছি, মিনিসকাস বা কি বলে মেনিসকাস। বক্রতলকে কি বলছে, মিনিসকাস বা কি, এই যে বাঁকা হয়ে গেছে এটা বাঁকা এমনও হতে পারে, এমনও হতে পারে, কনভেক্সও হতে পারে, কনকেভও হতে পারে, কনভেক্সও হতে পারে, অবতলও হতে পারে, উত্তলও হতে পারে। এটাকে আমরা কি বলছি, মেনিসকাস। ঠিক আছে, বক্রতলটাকে বলছি মেনিসকাস। কেমন, মেনিসকাস। তো বলছে এই মেনিসকাসের কোনটা পয়েন্ট মাপবা, তুমি এই লোয়েস্ট পয়েন্টটা মাপবা, লোয়ার মেনিসকাসটা, এই যে দেখো নিচের পয়েন্টটা মাপতে বলছে। তোমরা এটুকু বুঝেছো? বুঝলে একটু ওয়াই বলবা। কেমন, বুঝলে একটু ওয়াই বলবা। একটু আমাকে বলো বুঝছো কিনা। আমি একটু দেখি কোহেসিভ ফোর্সের বাংলাটা কি, তাহলে বাংলাটাও লিখে দিলাম। কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্সের বাংলা কি। অ্যাডহেসিভ ফোর্সকে বলছে আসঞ্জন বল বা ভিন্ন সংযোজী বল। কেমন, এটাকে বলছে কি আসঞ্জন বল। এগুলো তো হইলই আলাদা বস্তু, আসঞ্জন বল। আমার মনে হয় ফিজিক্সে এগুলোর নাম সহ আছে, আমাদের সময় ছিল। আর এটাকে বলা হচ্ছে কি সংশক্তি বল। ঠিক আছে, সংশক্তি বল। অ্যাডহেসিভ হচ্ছে ভিন্ন ধরনের মধ্যে। এই হয়েছে সবার, হয়েছে? ওকে, সাব্বির বলেছে ভাই এটা আমাদের লাগবে না, আমাদের জাস্ট চিন্তা হবে মেনিসকাস হয়, মেনিসকাস হয় এর মানে বক্রতল দেখা দেয়, ওই সময় আমরা লোয়েস্ট পয়েন্টটা নিব। কেমন, ওই সময় আমরা লোয়েস্ট পয়েন্টটা নিব। ওকে, ঠিক আছে, এখানে এই কথাটাই বলেছে। আর প্যারালাক্স এরর কি, তুমি এটা বাই রিডিং নিচ্ছ, এখানে তুমি উপরে তাকালে হবে না, নিচে আছে তোমাকে নিচে নেমে সোজা হয়ে এমনি তাকাতে হবে, মানে জিনিসটা বরাবর তাকাতে, এমনি করে এগুলো নিলে হবে না। বলছে এটা হচ্ছে কি প্যারালাক্স ত্রুটি হবে। এবার দেখো, এবার আমরা খুব সুন্দর একটা বিষয় পড়বো, এটাকে বলা হচ্ছে বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প। কেমন, আমাদের ফার্স্ট টপিক বুনসেন বার্নার, এরপরে আমরা পড়বো স্পিরিট ল্যাম্প নিয়ে। আমি তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে বুনসেন বার্নার, এটা হচ্ছে কি বুনসেন বার্নার, আর এটা হচ্ছে কি স্পিরিট ল্যাম্প। এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। আমরা এখন এই দুইটা জিনিস নিয়ে পড়বো, একটা হচ্ছে বুনসেন বার্নার আর এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। তোমরা একটু দেখো বুনসেন বার্নারের কয়টা অংশ আছে, আগে লিখো। বুনসেন বার্নারের গঠনগত দিক থেকে আমাদের এখন টপিক কি বলো তো, বুনসেন বার্নার। বুনসেন বার্নারের কয়টি অংশ আছে এটা লিখো, 3টি অংশ। কেমন, কত সাল এগুলো লাগবে না, কে করেছে রবার্ট বুনসেন এগুলো আর লাগবে না। কেমন, এগুলো পরীক্ষায় আসে না, এমনি তুমি পড়তে পারো, বাট সালও পরীক্ষায় আসবে না, ওর নামও আসবে না। ঠিক আছে, তাহলে একটু লিখো বুনসেন বার্নার। বুনসেন বার্নার, বুনসেন বার্নারের প্রধান অংশ কয়টি বলো তো, 3টি। কেমন, বুনসেন বার্নারের প্রধান অংশ কয়টি, 3টি। একটাকে বলছে বেদি বা বেস, একটাকে বলছে কি বেদি বা বেস। এই যে দেখো বেদির মধ্যে কি থাকে, গ্যাস আসবে, যে এরকম একটা টিউব আছে, সবাই দেখতে পাচ্ছ। এই যে দেখো গ্যাস ঢুকতে পারে, এখানে কি করব আমি গ্যাসের লাইন দিয়ে দিব। যদি গ্যাস লাইন থাকে তাহলে প্রাকৃতিক গ্যাস আসবে, যদি না থাকে তাহলে সিলিন্ডারের গ্যাস আসবে। কেমন, সিলিন্ডারের গ্যাস আসবে। তাহলে এটা হচ্ছে কি বলো তো, তোমার গ্যাস লাইনটা তাহলে কই থাকে, বেদিতে বা বেসে থাকে। এইটা একটা অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে বার্নার টিউব। যখন এটা জ্বলবে এই অংশটা কিন্তু গরম হয়ে যাবে, উপরেরটা ধরা যাবে না। তুমি বেদি ধরে সরাবা, তুমি সরাবা কি ধরে, বেদি বা বেস ধরে, এটা হচ্ছে বেস, এটা ধরে সরাবা। তুমি ওকে তুমি এটা সরাতে গেলে তো ভাই গরম হয়ে যাবে জিনিসটা গরম, তুমি ধরতে পারবা না। তাহলে প্রথম অংশ বেদি বা বেস। পরের অংশ বলছে বার্নার টিউব, বার্নার টিউব। কেমন, 2 নাম্বার অংশ কি বলছে, বার্নার টিউব। বুঝেছো মনে হয় সবাই। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার, তোমরা এখানে একটা রিং দেখছো, এই দেখো একটা রিং আমি ঘুরাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি, তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো এই রিং, একটা রিং দেখেছো সবাই, এই দেখো রিং, এটা কি রিং। রিংটা আমি দিলাম, তোমরা দেখবা এখানে ছিদ্র আছে, টিউবে ছিদ্র আছে, ছিদ্র আছে। এটাকে বলা হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রিং। কেন, তুমি দেখতে পাচ্ছ, এই দেখো আমি একটু কাছে আনলাম, ধরো আমি আর একটু কাছে আনলাম, দেখতে পাচ্ছ, এই যে দেখো এটাকে বলা হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রিং।
কেমন? এখন দেখো, এখন আমি এখানে রেখেছি এদিকে, তাহলে বায়ু যেতে পারবে, এখানে এয়ার প্রবেশ করতে পারবে। কেমন? এখানে কি হবে বলো তো? এয়ার যাবে, এয়ার যাবে, এই দেখো এই অংশে এয়ার যাবে, এয়ার যাবে। কেমন? আর এখানে আসবে গ্যাস। কই গেল? এটা হচ্ছে গ্যাস আর এটা হচ্ছে কি এয়ার, এয়ার যাবে, অক্সিজেন। এয়ার মানে হচ্ছে কি অক্সিজেন যেতে হবে আর কি। তুমি এখন করলা কি, এটাকে এমনি করে ঘুরিয়ে দিলা, এটা অনেকটা রেগুলেটর, তাহলে এখন কি আর বায়ু যেতে পারবে? দেখো এটা কি হয়ে গেছে, ক্লোজ করে দিছো তুমি, বায়ু প্রবেশের পথটা কি করে দিছো, বন্ধ করে দিছো। এই যে দেখো বন্ধ করে দিছো। তুমি আবার এটা খুলবা কেমনে, এটাকে ঘুরিয়ে, এই যে দেখো এই, এখন তাহলে এদিকে অক্সিজেন, এইদিকে কে যাবে, গ্যাস। কই, আমি তো ক্যামেরার দিকে মানে ওই স্ক্রিনে তাকা তাকা এটা ভুল করে ফেলছি। এই যে দেখো এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে কি বলতো, অক্সিজেন। তাহলে কয়টা অংশ? তিনটা। একটা হচ্ছে বেদি বা ব্যাস, বেদি বা ব্যাস, আর একটা হচ্ছে কি বার্নার টিউব। কেমন? আমার হচ্ছে কি বায়ু নিয়ন্ত্রক, এয়ার রেগুলেটর, ইংলিশ ভার্সন যারা আছো, এয়ার রেগুলেটর, বায়ু নিয়ন্ত্রক রিং। এটা রেগুলেটর, আমরা বলি না ফ্যানের রেগুলেটর, এটা হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রেগুলেটর, বায়ু নিয়ন্ত্রক রিং, বায়ু নিয়ন্ত্রক রিং। সাব্বির বলেছে দাদা মেগা এক্সামে কি সিকিউ থাকবে? সিকিউ স্টাইলের কোয়েশ্চেনই থাকবে, বাট এমসিকিউ ফরম্যাটে থাকবে। কেমন? সিকিউ স্টাইলের কোয়েশ্চেনই থাকবে, বাট এমসিকিউ ফরম্যাটে থাকবে মেগা এক্সামে। হয়েছে? তাহলে কয়টা অংশ? তিনটা, বেদি বা ব্যাস, বার্নার টিউব, আর এটা হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রিং। ওকে, এবার দেখো এই যে বুনসেন বার্নার আছে, এখানে কয়টা শিকা হয়? দেখো এখানে দুইটা শিকা হয়, এখানে দেখাতে ভুল করেছে বইয়ে, এটা হচ্ছে অনুজ্জ্বল শিকা, আরেকটা শিকা হয়, এটাকে আমরা কি বলবো, উজ্জ্বল শিকা। এটাকে বলবো কি বলতো, উজ্জ্বল শিকা। কেমন? তাহলে তোমাকে বলছে বুনসেন বার্নারে কয়টা শিকা হয়? বুনসেন বার্নারে দুইটা শিকা হয়, একটা হচ্ছে অনুজ্জ্বল শিকা বা যেটাকে আমরা বলছি দীপ্তিহীন শিকা, আর একটা হচ্ছে উজ্জ্বল শিকা যেটাকে আমরা বলছি দীপ্তিমান শিকা। কেমন? তাহলে বুনসেন বার্নারে কয়টা শিকা হচ্ছে একটু দেখো তো। বুনসেন বার্নারে শিকা হচ্ছে কয় রকমের? দুই রকমের। একটাকে আমরা বলছি অনুজ্জ্বল শিকা, একটাকে আমরা কি বলছি? বেশি কাজের কোনটা, অনুজ্জ্বল নাকি উজ্জ্বল? একটা হচ্ছে অনুজ্জ্বল শিকা, বা এটাকে আমরা বলছি দীপ্তিহীন শিকা, বা ওর কোনো দীপ্তি নেই। দীপ্তি মানে এমন এমন করে জ্বলবে যে ওই জিনিসটা নেই, এমন এমন করে জ্বলবে যে ওই জিনিসটা নেই। বলছে কেমিস্ট্রিতে এমন এমন করে জ্বলার দরকার নাই, উজ্জ্বলের আমাদের দরকার নেই। কেমন? কেমিস্ট্রিতে উজ্জ্বলের দরকার নেই, কেমিস্ট্রিতে কি লাগবে বলো তো, অনুজ্জ্বল লাগবে। ঠিক আছে, দীপ্তিহীন শিকা, এটাকে বলছে দীপ্তিহীন, আমাদের দীপ্তিকে লাগবে না, বলছে আমাদের কি লাগবে কেমিস্ট্রিতে, দীপ্তিহীনটাকে লাগবে, দীপ্তিহীন শিকা। আমাদের উজ্জ্বলেরও দরকার নাই, দীপ্তিরও দরকার নাই। তাহলে কেমিস্ট্রি ল্যাবে কোনটা কাজে দেয়? উজ্জ্বলের দরকার নেই, উজ্জ্বলের দরকার নেই। উজ্জ্বল একটা নাম, দীপ্তি, উজ্জ্বলেরও লাগবে না, দীপ্তিকেও লাগবে না, আমাদের লাগবে হচ্ছে দীপ্তিহীন শিকা। ঠিক আছে, আর এটাকে বলছি আমরা কি বলতো, উজ্জ্বল শিকা। আরেকটা কি বলে, দীপ্তিসহ শিকা বলে, দেখি তো বাংলা কি করেছে আরেকটাকে, দীপ্তিমান শিকা। যাক, আরেকটাকে কি বলে বলো তো, দীপ্তিমান শিকা। দীপ্তিমান শিকা, দীপ্তি বানান দুই জায়গায় দুইটা লিখছি, দীপ্তি হীন শিকা। কেমন? দীপ্তিহীন শিকা। আমাদের কেমিস্ট্রি ল্যাবে কোনটা কাজ দেয়? স্টার দিয়ে লিখো, আমাদের কেমিস্ট্রি ল্যাবে এটা কাজ দেয়। রসায়ন ল্যাবে ব্যবহৃত হয়, এটা ব্যবহৃত হয় না, মানে ওইটা ব্যবহৃত হয় না, এটা রসায়ন ল্যাবে ব্যবহৃত হয়। এটা কখন পাবা? এটা কখন পাবা লিখো, যখন বায়ু ছিদ্র খোলা। এটা কখন পাবা বলো তো? রসায়ন ল্যাবে এটা ব্যবহৃত হয়। কেমন? রসায়ন ল্যাবে এটা ব্যবহৃত হয়। এটা কখন পাবা? বায়ু ছিদ্র খোলা। এর মানে দেখো
অক্সিজেন প্রবেশ করতে পারছে, এই যে দেখো বায়ুছিদ্র খোলা, দেখতে পাচ্ছ আশা করি এই বায়ুছিদ্র খোলা, কেমন অক্সিজেন প্রবেশ করতে পারছে। যখন বায়ুছিদ্র খোলা থাকবে, এই যে দেখো খোলা আছে, খোলা আছে, কেমন খোলা আছে, তখন হচ্ছে তুমি কি পাচ্ছ, অনুজ্জ্বল শিখা। তাহলে এটাকে আমরা কখন বলছি, বায়ুছিদ্র খোলা। আশা করি মনে থাকবে, কলেজের স্যাররা জিজ্ঞেস করলে কলেজ খোলার পর, কলেজে ভর্তির পর সবাই বলতে পারবে বায়ুছিদ্র খোলা। আর এটা কখন পাবা বলো তো, বায়ুছিদ্র বন্ধ। বায়ুছিদ্র বন্ধ। তো দুইটা শিখা কীরকম আমি তোমাদের একটা ভিডিও দেখাই, তখন তুমি একদম ভালোভাবে, হ্যাঁ সুকৃতি বলেছে অনুজ্জ্বল শিখা, গুড, কেমন মান্না ওয়াই বলেছে, ওকে গুড গুড। তো দেখো তখন তুমি একদম ভালোভাবে এটা মাথায় নিতে পারবে, একদম ভালোভাবে এটা মাথায় নিতে পারবে, কেমন আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি। দুইটা শিখা আমরা দেখাবো, একটা হচ্ছে উজ্জ্বল আর একটা হচ্ছে কি অনুজ্জ্বল। এটা শিখে লো। কেমন বুনসেন বার্নারটা দেখাচ্ছে, এটা হচ্ছে গ্যাসের লাইন, কেমন এই যে দেখো গ্যাসের লাইন বেসে এসে, আমারটা যেহেতু একটু কম দামি বার্নার বা একটু ছোটো কাজের, হেভি না আর কি, তো দেখো গ্যাসের লাইন এই যে এখানে আসবে, গ্যাসের লাইন এখানে আসবে। তো এখানে একটা সুন্দর বিষয় দেখাবে, আমি তোমাদের দেখাই, দেখো আমি তোমাদের দেখাই, এই দেখো তোমরা বলো এখন কি গ্যাস খোলা নাকি বন্ধ, গ্যাস কি যাবে, নাকি বন্ধ। এই যে দেখো, যদি এই যে দেখো এটা হচ্ছে মেইন গ্যাসের যে ভাল্বটা, যদি এটা পাইপ বরাবর থাকে, এই যে দেখো এই ভাল্বটা, সবসময় এটা মনে রাখবা, যদি এই ভাল্বটা, এই যে দেখো এই ভাল্বটা পাইপ বরাবর থাকে, এখানে একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছ, হ্যান্ডেলটা যদি পাইপ বরাবর থাকে, দুনিয়াতে সবসময় মনে রাখবা, তুমি আজকে বাসা বাড়িতে চেক দিবা, তোমার বাসারটা চেক দিবা, কেমন এটা যদি পাইপ বরাবর থাকে, এটাকে যদি পাইপ বরাবর নিয়ে আসো, তাহলে মনে রাখবা অন। তুমি এখন কিসে রেখেছো, এটা কি পাইপ বরাবর আছে নাকি এটাকে পাইপের সাথে, এটা যদি পাইপ হয় এটা তুমি সমকোণে দিয়েছো, এটা পাইপ হলে এটা তুমি কিসে দিয়েছো, সমকোণে দিয়েছো, তাহলে এটা কি হবে বলো তো, এটা পাইপ হলে এটা কিসে দিয়েছো, সমকোণে দিয়েছো, তাহলে এটা কিসে আছে, অফে আছে, তাহলে তুমি বুঝতে পারবা গ্যাসের লাইন আছে কি নাই, না থাকলে তুমি এটাকে সোজা করে নিলা, কেমন সোজা করে নিলা, আমাদের এখনই হয়ে যাবে বুনসেন বার্নার। দেখো এটা বলছে রেগুলেটর রিং যেটা আছে, এয়ার রেগুলেটর রিং যেটা আছে, বায়ু নিয়ন্ত্রক রিং, কেমন বায়ু নিয়ন্ত্রক রিং, তুমি এটা বন্ধ করে দিলে এর মধ্যে কোনো বায়ু যাবে না। দেখো আমি তোমাকে দেখাই, এই লাইনটায় আসতেছে কি গ্যাস, বাই জ্বলতে তো হবে, তাহলে গ্যাসকে লাগবে, এই রিংয়ে কে আসতেছে বলো তো, এয়ার, এয়ার মানে অক্সিজেন, তখন এটা খুব ভালোভাবে জ্বলে উঠবে, কেমন ভালোভাবে জ্বলে উঠবে। এটা হচ্ছে আমার কোন শিখা পাবো, এয়ার আসতেছে, তাহলে আমরা পাবো হচ্ছে অনুজ্জ্বল শিখা, এটাকে আমরা বলছি অনুজ্জ্বল শিখা। অনুজ্জ্বল শিখা কিন্তু অনুজ্জ্বল না, ভিতরে নীল বাইরে দেখবা হালকা, অনুজ্জ্বল শিখা তোমরা অনুজ্জ্বল যে তা ভাবিও না, অনুজ্জ্বল মানে ও কিন্তু দেখবা ভিতরে নীল বাইরে হালকা নীল বা রং নেই বলতে পারো। উজ্জ্বল শিখাটা একদম হলুদ হয়ে জ্বলতে থাকে, কার্বন থাকে ওই জন্য। দেখতে পাচ্ছ আমি একটু লাইট অফ করে দিলাম। এই দেখো দীপ্তি নিয়ে জ্বলছে, ও মাথাটা এমন এমন করছে, কেমন এর মানে ও সাফিসিয়েন্ট অক্সিজেন নেই, ও কিন্তু কম্বাশন হতে পারছে না। এই যে দেখো এখানে একটা দীপ্তি দেখতে পাচ্ছ তুমি, কেমন এর মানে ও সাফিসিয়েন্ট কি পাচ্ছে না, অক্সিজেন কিন্তু ও পাচ্ছে না, কেমন সাফিসিয়েন্ট অক্সিজেন পাচ্ছে না, সেই জন্য ও কী করছে, এরকম কার্বন থাকায় প্রতিফলনে, কেমন কার্বন পার্টিকেল থাকে প্রতিফলনের কারণে ওই রঙটা আসছে। এখন দেখো এটাকে বলছি অনুজ্জ্বল, এখানে কি ওইরকম টকবক করছে, করছে না। এটার কয়টা অংশ, দুইটা, একটা বলছে ভিতরে আর একটা হচ্ছে বাইরে, এটা তাও নীল, বাইরেরটা কিন্তু একদম কালারলেস। এমনি বুঝতে পারছিলে এখানে কয়টা অংশ বলো তো, দুইটা। আমি আবার একটু দেখাই এখানে কয়টা, এই যে দেখো এটা আর বাইরেরটা একদম হালকা নীল, হালকা নীল বইয়ে বলে না, ওইটাকে বলা যায় ওইটা বর্ণহীন, মানে ওইটা কালার নাই আর কি, কেমন কালার নেই। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কখন হয়েছে দেখো, আবার দেখো আমি আবার দেখি, আবার দেখি এটা থেকে তুমি অনুজ্জ্বল শিখাই, এই যে দীপ্তি আছে, দীপ্তিটা চলে যাবে কখন, তুমি যদি বায়ু প্রবেশ করো, এই যে দেখো
সুন্দর হয়ে যাবে কখন, এখানে কি করেছে, এখন বায়ু কিন্তু নেই, এখন বায়ু কিন্তু নেই, ও করছে কি দেখো, এই দেখো এখন এয়ার এখানে এন্ট্রি নেবে, এয়ার এন্ট্রি নেওয়ার সাথে সাথে এই ফ্লেমের কালার চেঞ্জ হয়ে গেছে। তুমি বলো আমাদের বাসা বাড়িতে যে গ্যাস আছে, বাসা বাড়িতে যে গ্যাস আছে, গ্যাসের বর্ণ কি এরকম নাকি ওই দাউ দাউ করে জ্বলে? গ্যাসের বর্ণ কি এরকম নাকি দাউ দাউ করে জ্বলে বলো তো? বাসা বাড়িতে যে গ্যাসের লাইন আছে এটা কি দাও দাও করে জ্বলে নাকি ওই রকম সুন্দর নীল হয়ে জ্বলে? সুন্দর নীল হয়ে জ্বলে, বিষয় বুঝতে পারছো? সুন্দর নীল হয়ে জ্বলে। তাহলে দেখো এটাতে তাপ কম, এটাতে কি হয় বলো তো, বায়ুছিদ্র বন্ধ, অক্সিজেন নাই, অক্সিজেন কি কাট, ঠিক আছে। এখানে অক্সিজেন আছে, এখানে মিথেনও আছে, বায়ুছিদ্র খোলা মানে একদিকে গ্যাস আসতেছে, তাহলে বায়ুছিদ্র খোলা পেয়ে অক্সিজেনও আসতেছে, তাহলে বিক্রিয়া হবে, সিলিন্ডার দিলে বিউটেন প্রোপেন এগুলো আসবে। এখানে কি বলতো তাপ কম, এটাতে কি হয় তাপ বেশি। সর্বোচ্চ তাপ কত মনে রেখে দিবে, এমসিকিউতে আসছে এবং আসবে, তাপ বেশি। সর্বোচ্চ তাপ 1570 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ তাপ কত? 1570 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা কয়টা ধরনের শিখা পেয়েছি? 2 ধরনের শিখা পেয়েছি। একটু দেখো আমরা কয় ধরনের শিখা পেয়েছি? 2 ধরনের শিখা পেয়েছি। একটা হচ্ছে কি অনুজ্জ্বল শিখা, আরেকটা হচ্ছে কি উজ্জ্বল শিখা। অনুজ্জ্বল শিখা কখন পাচ্ছি? বায়ুছিদ্র খোলা, এর মানে দিক দিয়ে গ্যাস আসছে, এটা বোঝা যায় না। আমি রিটেনে আমার অফলাইন সেন্টারে এক্সামে এটা আঁকতে দিই সবসময়, ঠিক আছে। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে আসলে আমি বুনসেন মান্নার থেকে ইকুয়েশন দিই, বলে যে ছবি এঁকে দেখাও কখন অনুজ্জ্বল শিখা কখন উজ্জ্বল শিখা সৃষ্টি হয়। এটা হচ্ছে বায়ুছিদ্র খোলা, এখানে মার্ক করে দিতে হবে, কারণ একে বোঝানো তো সম্ভব না। এখানে লিখে দিতে হবে বায়ুছিদ্র কি বলতো বন্ধ। এটা বেস, এটা হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রিং, এটা হচ্ছে বেস বায়ু নিয়ন্ত্রক রিং, আর এটা হচ্ছে বার্নার টিউব, এই তিনটা হচ্ছে ওর অংশ, ঠিক আছে। তাহলে বায়ু নিয়ন্ত্রক ছিদ্র খোলা থাকলে বাই অক্সিজেনও আসতেছে, তখন আমি কি পাবো? অনুজ্জ্বল শিখা পাবো। ওইখানে আমি কি পাবো? উজ্জ্বল শিখা। বইয়ে একটু ঠিক করে নাও কি হবে? উজ্জ্বল শিখা, উজ্জ্বল শিখা। এইবার দেখো বলছে অনুজ্জ্বল শিখার আবার কয়টা অংশ? 2টা। একটাকে বলছে ভিতরের অংশ যেটা নীল হয়ে জ্বলছিল, এটাকে বলছে অন্তস্থ নীল মণ্ডল, বাট এটাকে বলছে বিজারণ মণ্ডল। আর একটা বলছে বহিস্থ, একটাকে বলছে অন্তস্থ, ভিতরেরটাকে বলছে অন্তস্থ। কেমন? এটাতে আমরা ফ্লেম যে দেখবো, এটার ভিতর কয়টা? একটা ভিতরে আর একটা হচ্ছে এটার বাইরে। কেমন? আমরা দেখবো হচ্ছে এই একটা বড় করে, ঠিক আছে। ভিতরেরটা আমরা একটু গাঢ় নীল দেখি আর উপরেরটা একদম হালকা, সেই জন্য এটাকে বলছে নীল অন্তস্থ মণ্ডল, আর এটাকে বলা হচ্ছে বহিস্থ মণ্ডল। অন্তস্থ মণ্ডল কীরকম? নীল মণ্ডল। বাইরেরটাকে কি বলছে বলো তো? অনুজ্জ্বল মণ্ডল। ভিতরেরটাকে বলছে কি? বিজারণ মণ্ডল। বাইরেরটাকে বলছে কি? জারণ মণ্ডল। তাহলে তোমরা লিখো অনুজ্জ্বল শিখা আবার কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে অন্তস্থ মণ্ডল। কেমন মণ্ডল? অন্তস্থ নীল মণ্ডল। কেমন মণ্ডল? অন্তস্থ নীল বিজারণ মণ্ডল। বাইরেরটা হচ্ছে বহিস্থ, বাইরে যেহেতু বহিস্থ মণ্ডল। কেমন কেমন মণ্ডল? নীল আছে না, বলছো কেউ অনুজ্জ্বল মণ্ডল। কেমন মণ্ডল? বিজারণ হয় না, এখানে হচ্ছে সব অলরেডি জারিত হয়ে গেছে, কিছু এক্সেস অক্সিজেন আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি জারণ মণ্ডল। মানে সব মিথেন বলো, মিথেনের এই যে বিক্রিয়া এগুলো অলরেডি হয়ে গেছে, তাপ সব হয়ে গেছে, বিষয় বুঝছো? সেই জন্য বলছে ভাই এখানে আর হাইড্রোকার্বন দহনের কোনো কিছু নাই, এখানে কিছু অক্সিজেন এক্সট্রা থাকতে পারে, যার জন্য একে বলছি জারণ মণ্ডল। এখানে কেন বলছে? কারণ এখানে এখনো কিছু কি থেকে যেতে পারে? কার্বন পার্টিকেল থেকে যেতে পারে, সেই জন্য গুহ স্যারের বইয়ে বলেছে এটাকে কার্বন বিজারণ মণ্ডল। হাজারি স্যারে বলেছে এখানে কার্বন মনোক্সাইড আছে, সেই জন্য এটাকে বলা হয় কি বলতো? বিজারণ মণ্ডল। কেমন? এটাকে বলা হয় কি? বিজারণ মণ্ডল। দেখো কেমন? আগে ওইটুকু লিখেছো, তাইলে এখানের মধ্যে একটু লিখো বুনসেন বান্ডারের অনুজ্জ্বল শিখায় আবার কয়টা অংশ লিখো। বুনসেন বান্ডারের অনুজ্জ্বল শিখায় আবার কয়টা অংশ? 2টা অংশ। একটা হচ্ছে অন্তস্থ নীল বিজারণ, একটা হচ্ছে বহিস্থ নীল জারণ, আর এটা হচ্ছে বহিস্থ নীল জারণ। তাহলে যেটা বিজারণ ওইখানে কে থাকছে বলছে? সিও। এখানে কি থাকছে বলছে? এক্সেস অক্সিজেন, অতিরিক্ত। সব কাজ শেষ, এখন কিছু অতিরিক্ত অক্সিজেন আছে। তাহলে বলছে কি দেখো অনুজ্জ্বল শিখার ভিতরের অংশ নীল বর্ণের হয়, এতে অদগ্ধ গ্যাস মিশ্রণ ও কার্বন মনোক্সাইড গ্যাস থাকে। অন্তস্থ শিখাকে বিজারণ শিখা বলে, কারণ সিও বিজারক পদার্থ তাকে বলে বিজারণকে। অন্তস্থ বিজারণ শিখায় তাপমাত্রা কি থাকে? কম থাকে। এখানে কি তাপমাত্রা বেশি থাকে? ভিতরেরটাই, এটাতে এমনি তাপমাত্রা বেশি, কিন্তু এর মধ্যে ভিতরেরটাই তাপমাত্রা কম। এই যে দেখো তাপমাত্রা কম, এখানে তাপমাত্রা হচ্ছে অনেক বেশি। সর্বোচ্চ তাপমাত্রা কত উঠে? 1570 ডিগ্রি সেন্টিগ্রেড জারণ মণ্ডলে।
বহিস্থ জোনটাতে তাপমাত্রা বেশি, ওইটাকে আমরা কাজে লাগাই। দেখো বিজারণ শিকায় তাপমাত্রা বলছে কম থাকে। বহিস্থ জারণমণ্ডল যেটা অনুজ্জ্বল শিকার বাইরের চারপাশের অংশই বহিস্থ জারণমণ্ডল। এটা দেখো ডেন্টাল 22-এ আসছে, এর মানে মেডিকেল পরীক্ষা, ডেন্টাল পরীক্ষা, দেখো ডেন্টাল পরীক্ষায় আসে। পূর্ণ দহনের ফলে এখানে ভাই কোনো কার্বন গুঁড়া থাকে না, সেজন্য এখানে কোনো কালারও আসে না। অনেকে চিন্তা করছো কালার আসে না কেন, কারণ আলোর প্রতিফলনের অভাবে এখানে কোনো কালার আসছে না। কেমন আলোর প্রতিফলন, এখানে তো ভাই কিছু নাই প্রতিফলন, তাহলে তাপ দেওয়ার জন্য বহিস্থ জারণমণ্ডল বা অঞ্চল ব্যবহৃত হয়। তাহলে এটাকে জারণ শিখা কেন বলছে? বুনসেন বার্নার অনুজ্জ্বল শিখায় জ্বালানি গ্যাসের পূর্ণ দহনের পর কিছু অক্সিজেন অতিরিক্ত থাকে, সব দহন এখানে হয়ে গেছে, কিছু অক্সিজেন অতিরিক্ত থাকে, সেই জন্য একে জারণ শিকাংশ, উপরের অংশকে জারণ শিকাংশ বলে। অজৈব লবণের ক্ষারকীয় বিশ্লেষণের শিক্ষা পরীক্ষায় এই যে দেখো HSTU বহিস্থ জারণ শিখে তাপমাত্রা 1570 পর্যন্ত হয়ে যায়, ঢাকা ভার্সিটিতে আসছে। ঠিক আছে, উজ্জ্বল শিখা কোনটা? এইখানে আমি একটু বলে রাখি, এইখানে দেখবা তোমার গুহসারে বলেছে আরও একটা অঞ্চল আছে, 3টা অঞ্চল, ভিতরেরটাকে বলছে ডার্ক জোন, দরকার নেই, এটা গুহসার শুধু শুধু বাড়াইছে। এটাকে বলছে কি বলতো, ডার্ক বা অন্ধকার অঞ্চল, এটাকে বলছে ডার্ক। এখানে একদমই মানে তাপমাত্রা কম, কক্ষ তাপমাত্রা থাকে, বলছে এখানে কি তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড কক্ষ তাপমাত্রা, এখানে এখনো কম্বাসন ভালোভাবে হতে পারে নাই। গুহসার বলেছে এখানে কয়টা অংশ, 1টা 2টা 3টা, ঠিক আছে, ওই 2টা ঠিকই বলছে, বাট ভিতরেরটাকে বলেছে ডার্ক জোন, যেখানে কম্বাসন হতে পারে নাই। কেমন বুঝছো সবাই? গ্যাস লিক থেকে এক্সপ্লোশন কিভাবে হয়, জেসমিন জিজ্ঞেস করেছে। গ্যাস লিক থেকে এক্সপ্লোশন তো ভিন্ন। ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, গ্যাস ছেড়ে দিয়ে গেছো, গ্যাস জমে আছে, কেমন গ্যাস বাসার মধ্যে জমে আছে, তুমি এসে ধরো কি করেছো, ম্যাচ দিয়েছো, তাহলে গ্যাস এতক্ষণ পড়ে আছে, তাহলে কি হবে, বিস্ফোরণ। সেজন্য বলে তোমরা ধরো কয়েকদিন ঈদের ছুটিতে গেছো বা পূজার ছুটিতে গেছো বা ও নানা কারণে অন্য ধর্মীয় অনুষ্ঠানে বাড়িতে গেছো বা এমনি বাড়িতে গেছো, কারো বিয়েতে কোনো অনুষ্ঠানে এমনি গেছো, সেজন্য আগে বলে বাসে এসে দরজা জানলা সব খুলে দিতে। ঠিক আছে, ফ্যান ছেড়ে দরজা আগে খুলে দাও, আগে রান্নাঘরে ঢুকবা না। অনেক সময় হয় কি, কোথাও গেছো যে তা না, তুমি রাতে বন্ধ করতে ভুলে গেছো, তাড়াহুড়াই ছিলাম ভুলে গেছো, সকালে উঠে চেক না করে দিছো এখানে কি তোমার জ্বালিয়ে, সাথে সাথে এখানে কি গ্যাস জমে আছে, তাহলে আগুন ধরে যাবে, বুঝছো? সেই জন্য রান্নাঘরের জানলা দরজা খোলা রাখা হচ্ছে ভালো, বুঝছো? যাতে গ্যাস কখনো লিক হলো বা গ্যাস ডিটেক্টর ইউজ করবা যাতে, এবং খুব সাবধান, প্রধানত সাবধান থাকতে হবে, যত যাই কাজ থাকুক এইটা সুন্দর মতো বন্ধ করছে কিনা এটা দেখতে হবে, গ্যাসের লাইন। ঠিক আছে, গ্যাসের লাইন। আর একটা কোয়েশ্চেন করেছে খুব সুন্দর, জান্নাত খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে, স্যার গ্যাসের চুলায় পাতিলে কালি হয় কেন? ঠিক সেম দেখো, তুমি ধরো বুনসেন বার্নারের শিকা ইউজ করলা, এটা কীরকম করে জ্বলে, দাও দাও করে জ্বলে, এটা কীরকম করে জ্বলে, দাও দাও করে জ্বলে। কেন দাও দাও করে জ্বলে, ওরে উজ্জ্বল কেন বলছি, বাই কার্বন আছে বলে। এখানে বায়ুছিদ্র বন্ধ, দেখো এই একটা তো উজ্জ্বল অনুজ্জ্বল শিকা নীল বর্ণের, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। তুমি গ্যাসে তুমি আজকে এখনই গিয়ে রান্না করে চেক করো গ্যাস কীরকম জ্বলছে বলো তো, নীল হয়ে। দাও দাও করে জ্বললে কি সমস্যা হয়, অনুজ্জ্বল শিকা আমরা কোনো কাজে লাগাই না। অনুজ্জ্বল শিকায় তুমি যদি হিট দাও দেখবে এটা কালো হয়ে গেছে, তুমি টেস্ট টিউবে হিট দাও এটা কালো হয়ে গেছে। এখন অনেকে বলতে পারো কেন কালো হয়ে গেছে, কার্বন আছে বলে। ও দাও দাও করে ওই যে ইয়েলো হয়ে জ্বলছে কেন, কার্বন আছে বলে। বিষয় বুঝতে পারছো, কার্বন আছে বলে, এখানে তো কম্বাসন হয়নি। কেমন এটা এখন কি হয়ে যাবে বলো তো, কালো হয়ে যাবে। তাহলে এটা দিলে কি হবে বলো তো, টেস্ট টিউব বিকার এগুলা কালো হয়ে যাবে। অনুজ্জ্বল শিকায় যদি করো তাপ দাও, এমনি তাপ কম দিলে কি হবে, টেস্ট টিউব বিকার এগুলা কি হয়ে যাবে, কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই, কেমন আশা করি বুঝতে পারছো। এবার দেখো উজ্জ্বল শিকা কি বলছে, যখন বায়ু নিয়ন্ত্রকের ছিদ্র ও বুনসেন টিউবের বায়ু ছিদ্রপথ মিলে না যায়, এর মানে এটা কি থাকে বলো তো, বায়ু ছিদ্র বন্ধ থাকে, বায়ু ছিদ্র বন্ধ থাকে। কেমন তখন বার্নারের টিউবের মধ্যে হাইড্রোকার্বন জ্বালানি বায়ুর মিশ্রণ ঘটে না, ফলে পর্যাপ্ত অক্সিজেনের জ্বালানিকে পূর্ণ দহন হতে পারে না। গুড়ার আলো প্রতিফলিত শিকাকে উজ্জ্বল দেখায়, অদগ্ধ কার্বন শীষকালি তৈরি করে, এই যে কালি তৈরি করে আর কি, মানে কালো হয়ে যায়। উজ্জ্বল শিকা ব্যবহার করা হয় না, ওইটা তো ভাই ব্যবহার করার উদ্দেশ্যে রাখে না, ওইটা এমনি তৈরি হয়, এটা বলছে যে ওটা তো কোনো ব্যবহার নাই, ওইটা কেন ব্যবহার করবো আমি। তাপ কম লাগলে আমার 1570 তাপ লাগছে না, এত হাই টেম্পারেচার তখন আমি স্পিড ল্যাম্প ইউজ করবো। কেমন তখন আমি স্পিড ল্যাম্প ইউজ করবো। আশা করি বুনসেন বার্নার পুরা মাথায় সেট হয়ে গেছে। গুহ স্যার উজ্জ্বল শিকাকে আবার দেখিয়েছে, তোমাদের লাগবে না,
কারণ এটা তো ভাই তুমি ইউজই করবা না, কেমন, এটা তো তুমি ইউজই করবা না। এবার আমাদের যেটা পড়তে হবে, তো দেখো এখানে আমরা আবার একটু সামারি করে দিয়েছি। বেশি তাপ ল্যাবে ব্যবহৃত হয়, বায়ুছিদ্র খোলা আছে, কেমন, এর মধ্যে অংশগুলো আমরা একটু দেখিয়েছি। নিচেরটা বিজারণ মণ্ডল, বাইরেরটা হচ্ছে কি জারণ মণ্ডল, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে একদম ভিতরে যেটা, ওটাকে বলা হয় ডার্ক জোন, ওটাতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। উজ্জ্বল শিখা মানে একটু হলুদ হয়ে যেটা জ্বলছে, উজ্জ্বল শিখা কোনটা, যেটা হলুদ হয়ে জ্বলছে, কেমন, এখানে দহন ভালোভাবে হয় না, এটা কি করে, কালি তৈরি করে, এটা ল্যাবে সাধারণত ব্যবহৃত হয় না। বায়ুছিদ্র এখানে কি থাকে, বন্ধ থাকে, কেমন, বায়ুছিদ্র বন্ধ থাকে। ওকে, সর্বোচ্চ টেম্পারেচার কত পর্যন্ত পাই, এখানে 1570 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা লাগবে, এমসিকিউটা আসছে। এবার দেখো আমার অত তাপ লাগছে না, আমার ধরো 400-500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগছে, তখন আমি বুনসেন বার্নার ইউজ করবো না, এটা ইউজ করবো না, আমি কি ইউজ করবো, এটাকে বলা হয় স্পিরিট ল্যাম্প। এটাকে কি বলা হয়, স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্প সবাই দেখেছো, স্পিরিট ল্যাম্প, এই যে দেখো ল্যাম্প, এটা কি বলো তো, স্পিরিট ল্যাম্প। এখানে ল্যাম্পে এখন কোনো জ্বালানি নেই। এই যে তোমরা ছোটোবেলায় হারিকেন দেখেছো, আমরা দেখেছি ছোটোবেলায়, আমি জানি না তোমরা দেখেছো কি না, হারিকেন দেখেছো, হারিকেনে কি দিত, কেরোসিন, এখানে কেরোসিন দিবা না, এখানে কি দিবা, স্পিরিট। সলিতা, ওই দিন অফলাইনে একজন জিজ্ঞেস করলো সলিতা কি, সলিতা হচ্ছে এটা, ঠিক আছে, তুলা বা যেটা বেয়ে বেয়ে কেরোসিন বা স্পিরিটটা উঠবে, এখানে তো আর কেরোসিন দিবে না, কেরোসিনও অ্যালকেন, আর এখানে দিবে অ্যালকোহল, স্পিরিট মানে অ্যালকোহল দিবা, কেমন, অ্যালকোহল দিবা, তাহলে এটা বেয়ে বেয়ে উপরে উঠবে, এটা নতুন কেনা তো, এটা ভিতর দিয়ে ঢুকে যাবে আর কি, কেমন, ভিতর দিয়ে ঢুকে এটা বেয়ে বেয়ে উঠবে, তাহলে এখানে যে তাপটা পাবা ওইটা দিয়ে আমরা কম তাপমাত্রার কাজ যেগুলো আছে বা নর্মাল গরম করা লাগছে কোনো দ্রবণকে, এগুলো আমরা স্পিরিট ল্যাম্প দিয়ে করে ফেলবো। 1570 কি ভাই সব জায়গায় লাগছে, তুমি শিক্ষা পরীক্ষা টরীক্ষা এগুলোতে লাগতে পারে, এমনি দরকার হচ্ছে না। তাহলে এখানে কি বলো তো, সলিতা মানে বুঝছো তো, সলিতা মানে হচ্ছে এই যে সাদা অংশটা যেটা ডুবে থাকবে আর কি। এখন বলতো তো স্পিরিট কি, এখানে যেটা ইউজ করবা এই স্পিরিটকে বলা হয় মিথিলেটেড স্পিরিট, এটাকে বলা হয় কি, মিথিলেটেড স্পিরিট, এটা পরীক্ষায় আসবে, এটাকে কি বলা হয়, মিথিলেটেড স্পিরিট। মিথিলেটেড স্পিরিট মানে কি, এর মধ্যে দুইটা জিনিস আছে, একটু দেখো, মিথিলেটেড স্পিরিটে কয়টা জিনিস আছে, দুইটা, 95% রেকটিফাইড স্পিরিট, পরীক্ষায় আসবে মিথিলেটেড স্পিরিট কি, 95% রেকটিফাইড স্পিরিট প্লাস হচ্ছে 5% মিথানল, কেমন, 5% মিথানল, 95% রেকটিফাইড স্পিরিট কি, আবার কনফিউজড হয়ে যাও, দেখো মিথিলেটেড স্পিরিট মানে এর মধ্যে মিথানল আছে, মিথানল কিন্তু ভয়ঙ্কর বিষ, ইথানল তুমি খাইলে যদি খাওয়ার ইথানল হয় তাহলে তুমি খেয়ে মানে কম পার্সেন্টেজে যেটা খাওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে আনা খাইলে ধরো মিথানল মিশানো আছে, তুমি মরে যাবা, বা মিথানল পয়জনিং হয়েছে, মিথানল পয়জনিং তোমাদের কারো আসে ডাক্তার থাকলে বা তুমি চ্যাটজিপিটিকে একটু জিজ্ঞেস করতে পারো, ডেডলিয়েস্ট পয়জন মিথানল, কেমন, এটা হচ্ছে কি বলো তো, ডেডলিয়েস্ট পয়জন, মারাত্মক বিষ, খেলে মরে যাবা, বিষয় বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে কি রেকটিফাইড স্পিড, কি আবার রেকটিফাইড স্পিড হলো, তোমরা এসএসসিতেও পড়েছো মনে হয়, 95.6% ইথানল, 4% পানি। এখন বলতে পারো স্যার আপনি এখানে ইথানল দিয়েছেন, এখানে মিথানল দিয়েছেন, অ্যালকোহল কেন ব্যবহার করছেন, তোমরা মুভিতে দেখবা অ্যালকোহল হচ্ছে জ্বালানি, অনেক সময় করে না মুভিতে, মদের দোকানে ধরো আগুন ধরিয়ে দিয়েছে, বা ভালো মুভিতে হলিউডে ওটা করে কি, ধরো কারো পাশে সার্কেল করে ফেলছে এমনি করে অ্যালকোহল ঢেলে, এরপর আগুন ধরিয়ে দিয়েছে, তাহলে এই সার্কেল জুড়ে দেখবা হচ্ছে ধীরে ধীরে কী হয়েছে, আগুন ধরে গেছে, কেমন, আগুন ধরে গেছে। দেখো এর মানে এর কি হবে, ইথানল অথবা মিথানল অক্সিজেনের সাথে বিক্রিয়া দিবে, এই দুইটা বিক্রিয়া লিখে রাখবা, তাহলে আমরা কি পাবো, কার্বন ডাইঅক্সাইড স্টিম, এর মানে বাষ্প প্লাস কি তাপ, কার্বন ডাইঅক্সাইড স্টিম প্লাস কি পাবো, তাপ, কেমন, বলছে যখন কম তাপ উৎপাদী বলে বুনসেন দ্বীপের অভাবে স্পিরিট ল্যাম্প ল্যাবরেটরিতে স্বল্প তাপের জন্য 400, 500, 300 এগুলোর জন্য আমরা বুনসেন বার্নার ইউজ করি, ঠিক আছে। এটিতে কি হয়, অনুজ্জ্বল শিখা উৎপন্ন হয়, এটারও দুইটা অংশ, একটা হচ্ছে বহিস্থমণ্ডল আর একটা হচ্ছে অন্তস্থমণ্ডল, বহিস্থটা জারণ, ভিতরেরটা হচ্ছে কি বিজারণ, কারণ ভিতরেরটাই কমপ্লিট কম্বাসন হয় না, বাইরেরটাই কমপ্লিট কম্বাসন হয়ে যায়। হ্যাঁ সুফিয়া সিমু বলেছে সেখানে কার্বন থাকে যেটার কারণে কালো বর্ণ তৈরি হয় গ্যাসের চুলায় পাতলিতে, এক্স্যাক্টলি বুঝছো, মানে আমরা অনুজ্জ্বল শিখা যেটাতে কার্বন থেকে যাচ্ছে, শীষকালি যেটা বলছি দাও দাও করে যেটা জ্বলছে, ঠিক আছে, ওইটাতে তোমার কি হবে, কালো হয়ে যাবে, ঠিক আছে, ওই যে কালিটা হয় আর কি।
ওকে, তাহলে আমরা আজকে পড়া এইটুকুই রাখছি। নেক্সট দিন আমরা এই যে হিটিং থেকে শুরু করব, কেমন? হিটিং থেকে শুরু করব। তাহলে আজকে এইটুক। আর আশা করি ক্লাসটা ভালো লাগছে, টপিকটা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা আরও ছোটো ছোটো অনেকগুলো টপিক আছে যেগুলো আমরা স্কিপ করে না গিয়ে আমরা ডিটেইলে জানছি। আমি একদম ধরে ধরে তোমাকে বেসিক সহকারে প্র্যাকটিক্যালের সাথে রিলেট করে কিন্তু তোমাকে আমি জিনিসগুলো বুঝাচ্ছি, কেমন? আশা করি ভালো বুঝতে পারছো।